ওকে, আপনারা এক এক করে প্রবলেমস বলতে পারেন। সিলেবাসে টপিকের সিকোয়েন্সে গেলে আমার জন্য একটু সুবিধা হয়। সিকোয়েন্স সিকোয়েন্স লাগবে না, কেউ যেহেতু বোধহয় কনফিউজ ফিল করতেছেন। এনি টপিকে কারো কোনো প্রবলেমস থাকলে বলা শুরু করতে পারেন। আমাদের সিলেবাসের টপিক হচ্ছে শুরু থেকে ওয়েডেলস রুল পর্যন্ত। সো বেসিক্যালি ইকুয়েশন সলভ, ইন্টারপোলেশন, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, কিন্তু গজিয়ান কোয়াড্রেচার মেথডটা বাদ। সো নাকি কোয়াড্রেচার ছিল? না স্যার, ওয়েডেলস রুল পর্যন্তই। রিডালস পর্যন্ত। হ্যাঁ, এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন প্লিজ। স্যার, নিউটন র্যাপসন মেথডের লিমিটেশনস গুলি যদি একটু প্র্যাকটিক্যালি যদি বুঝিয়ে দিতেন। একটু ধীরে বলেন প্লিজ, আমি কথা বুঝতে পারিনি। নিউটন অপসন মেথডের। স্যার, লিমিটেশনস গুলি যদি একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো মনে করে দেখেন, নিউটন রাফসন মেথডের যে মেইন ইটারেশন ইকুয়েশনটা সেটা ছিল হচ্ছে, আশা করি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন সবাই। এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স এন মাইনাস ইজ এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ অফ এক্স এন। একদম অ্যানালিটিক্যাল সিচুয়েশন যদি চিন্তা করি, তাহলে কোনো একটা এক্স নট থেকে স্টার্ট করার পর সেখান থেকে আমি এক্স ওয়ান পাবো, এক্স টু পাবো, এটসেট্রা, রাইট? এভাবে যেতে যেতে কোনো এক স্টেজে এমন একটা এক্স আই যদি আমি পেয়ে যাই, যেটার জন্য এই লোকটা জিরো, দ্যাট ইজ এই এক্স আইটার জন্য এফ ড্যাশ অফ এক্স আই জিরো, তাহলে আমি এক্স আই প্লাস ওয়ানকে আর পাবো না। এটা হচ্ছে অ্যানালিটিক্যালি। আর এমনকি জিরো না হয়ে যদি জিরোর খুব ক্লোজও হয়, যে এফ ড্যাশ অফ এক্স আই অ্যাট এনি স্টেজ যদি ভেরি ক্লোজ টু জিরো হয়, তাতেও প্রবলেম আছে। তো কি প্রবলেম সেটা আমি দুই ভাবে একটু দেখানোর চেষ্টা করি। আগে বলি হচ্ছে কম্পিউটেশনালিজ। আমরা আসলে টেকনিক্যালি আমাদের এন্ড গোল হচ্ছে কোড লেভেলে যাওয়া, রাইট? দ্যাট ইজ কোন একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করে ইটারেটিভলি এই ইকুয়েশনটা ইউজ করে আমি হয়তো কোন একটা ইকুয়েশন সলভ করবো। এই ইটারেটিভ ইকুয়েশনটা ইউজ করে কোন একটা এফ অফ এক্স সমান জিরো ইকুয়েশন আমি সলভ করতে যাচ্ছি। তাহলে যদি এখানে আমার এই লোকটা খুব ছোট একটা কিছু আছে, ফর এক্সাম্পল 10⁻−1000 রেঞ্জের কিছু একটা এসে পড়ে, তাহলে এই ভ্যালুটা হিউজ একটা ভ্যালু হয়। এবং আমরা জানি যে আপনারা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানেন যে আহ কোনো না কোনো একটা বিট লিমিটেশন আমাদের থাকে। যেমন অনেক আগে আমরা যখন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতাম, তখন আমাদের কম্পিউটার গুলো 8 বিট ছিল, একটা সময় 16 বিট হইলো, হ্যাঁ। তো এখন হয়তো বা এখন 64 বিট, বা এমনও হইতে পারে যে মডার্ন অপারেটিং সিস্টেম গুলায় দুইটা 64 বিটকে মার্জ করে 128 বিটে, হয়তো ধরেন কথার কথা এখনকার মডার্ন কম্পিউটার 128 বিটে কাজ করে। 128 বিটে যদি কাজ করে, তাহলে হাইয়েস্ট পসিবল যে নাম্বারটা 128 বিটের পসিবল, সেইটাই হাইয়েস্ট পসিবল নাম্বার যাকে নিয়ে এসে কাজ করতে পারে। যদি সবগুলো বিটে আপনি ওয়ান বসায় দেন, তাহলে যে নাম্বারটা আসে, তা সেই নাম্বারটা হচ্ছে আপনার ওই ক্যালকুলেশন তো জানেন যে এই 1 × 10⁻0 প্লাস 1 × 10⁻, সরি, হ্যাঁ, 2⁻0 প্লাস 1 × 2⁻1 ইত্যাদি ইত্যাদি। অথবা আরেকটা সহজ উপায় হচ্ছে, সবগুলা ওয়ান হইলে এটা আরো সহজে বের করা যায়, 2⁻128 - 1। এই নাম্বারটা হচ্ছে সেই নাম্বার যেটা আপনি 128 বিটের সবগুলা বিটে ওয়ান বসালে যে নাম্বারটাকে আপনি পান। তো ওর থেকে বড় যদি, এর চেয়েও বড় যদি কোনো একটা ভ্যালু নিয়ে আপনি ডিল করেন, তাহলে সেই ভ্যালুটাকে নিয়ে কম্পিউটার কাজ করতে পারবে না। আর এখানে
যদি এই ডেরিভেটিভটা এরকম জিরোর খুব ক্লোজ এসে পড়ে, তাহলে এরকমই একটা ঝামেলার উদয় হবে। ইনডেফিনিটলি বড় নাম্বার নিয়ে কম্পিউটার ক্যালকুলেশন করতে পারে না। যেই সফটওয়্যার পারে সেই সফটওয়্যার ভিতরে, ইনডেফিনিটলি তো কেউই পারে না। যদি দেখেন যে না 128 বিটের থেকেও বড় নাম্বার নিয়ে কাজ করা যাচ্ছে, তাহলে বুঝবেন যে ওই সফটওয়্যারের ভিতরে এমন কোনো টেকনিক করা আছে যে সে আসলে 128 বিটকে সামহাও এক্সটেন্ড করছে। যেমন ম্যাথমেটিকা নামে একটা সফটওয়্যার আছে, সেখানে আপনি একটা নাম্বার এখান থেকে লেখা শুরু করে, বোর্ডের এই মাথা থেকে লেখা শুরু করে এই মাথা পর্যন্ত লিখে ফেললে যত বড় একটা নাম্বার লেখা যাবে সেই রকম নাম্বার নিয়েও সে ডিল করতে পারে। কিন্তু এমনকি ওরও একটা লিমিটেশন আছে, কোনো না কোনো স্টেজে গিয়ে সফটওয়্যার আটকাবে। ইনফাইনাইট বিট নিয়ে আমরা কাজ করতে পারি না। সো দ্যাট মিনস কম্পিউটার প্রোগ্রামিং লেভেলে আমরা বুঝতে পারতেছি যে বিট লিমিটেশনের জন্য এফ ড্যাশটা জিরো না, জিরো ক্লোজ কিছু হইলেও বিপদ হয়ে যায়। আর যদি গ্রাফিক্যালি চিন্তা করি, ধরেন এরকম একটা এরকম একটা ফাংশন, এখন এই এইটা হচ্ছে আমার সলিউশন, রাইট? সো নিউটন রাফসন যেভাবে ওয়ার্ক করে, যে এই বিন্দুতে যদি আমি স্লোপ ড্র করি, সেই স্লোপটা এরপর এই বিন্দুতে এক্স এইচ কে ইন্টারসেক্ট করে। নেক্সট নেক্সট মানে এটা ছিল আমার এর এক্স আই, এইটা হবে, এই জায়গার ভ্যালুটা হবে আমার xi+1। এইভাবে ওয়ার্ক করে। কিন্তু আনফরচুনেটলি যদি আমি এই এক্সাক্ট পিক পয়েন্টে চলে আসি, তাহলে তো এই জিনিসটা জিরোই হয়ে যায়, তাহলে আমি একটা হরাইজন্টাল ট্যানজেন্ট পাই যেটা কোনোদিন এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করেই না। এমনকি যদি আমি এক্স্যাক্টলি এই পয়েন্টে নাও আসি, আমি যদি ভেরি ক্লোজ টু দিস পয়েন্ট আসি, তাহলেও আসলে এইটা এত দূরে গিয়ে, এটা এটা তখন অনেক দূরে গিয়ে ইন্টারসেক্ট করে। এটা অ্যাবসলিউট হরাইজন্টাল তো হয় না, কিন্তু যেখানে গিয়ে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে এই বিট রিকোয়ারমেন্ট ফেল করে ফেলে। So, অনেক বড় একটা নাম, xi+1টা তখন অনেক বড় একটা নাম্বার হয়, সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এটা একটা লিমিটেশন। আরো অনেক রকম লিমিটেশন, লিমিটেশন খুঁজলে অনেক লিমিটেশন খোঁজা যায়। সবচেয়ে কমন লিমিটেশন দুইটার মধ্যে একটা ছিল এটা, আর আরেকটা লিমিটেশন হচ্ছে রুট জাম্পিং বলি আমরা এটাকে। সেটা হচ্ছে যদি কোনো ফাংশন এমন হয় যেটা এরকম অসিলেটরি, তখন যেটা হয় যে পরিস্থিতিগত কারণে, ধরেন আপনি এমন একটা পয়েন্টে, আচ্ছা এই যে একটু আগে, একটু এক সেকেন্ড সরি, এইখানে যে কথাগুলো বললাম এটা কোনো একটা স্টেজ নিয়ে কথা বলা হয়েছে, যে আপনি যেই আহ এই কোনো এক এক্সআই এর জন্য এটা ঘটে গেলেই বিপদ। কিন্তু আসলে মূলত আমাদের কনসার্ন বেশি থাকে এক্স নট নিয়ে, হ্যাঁ। কারণ প্রথম পয়েন্টটা ভদ্রস্থ কিছু একটা চুজ করতে পারলে আহ, পরে ট্যানজেন্ট বরাবর আগায় গিয়ে রুটের কাছে যাওয়ার ব্যাপারটা সাধারণত মিক্সিওর হয়। বাট মানে জেনারেলাইজড আর্গুমেন্ট রাখার জন্য আমরা বলি এভাবে যে শুরু হোক মাঝখানে হোক, অ্যাট এনি স্টেজ আমি যদি একটা এক্সআই পাই যার সাথে এগুলা ঘটছে, তখনই বিপদে পড়ে যাবে। এনিওয়ে, তো এবার আসি এইখানে যে রুট জাম্পিং জিনিসটা কি। এরকম একটা অসিলেটরি ফাংশন যদি হয় আমার এফ অফ এক্স, যেখানে আমাকে সলভ করতে বলছে f(x = 0) ইকুয়েশনকে, তাহলে আহ যদি আপনি কপালের দোষে আর কি এমন ভাবে একটা মানে কোনো এক এক্সআই যদি এমন বসে পড়ে যে ওইটার ট্যানজেন্ট ড্র করলে যেখানে ইন্টারসেক্ট করতেছে, আচ্ছা আহ, যেখানে ইন্টারসেক্ট করতেছে আহ, সেই পয়েন্টটা মানে অরিজিনালি এইটা যদি আমার এক্সআই হয়, তাহলে xi+1টা এই রুটের আরো কাছের কেউ হওয়ার কথা ছিল। কিন্তু অসিলেটরি ফাংশনের জন্য পরিস্থিতিগত কারণে দেখা গেল xi+1টা এমন কোথাও আসছে যে এখানে ট্যানজেন্ট ড্র করলে সে আবার অন্য রুটের কাছে চলে আসছে, এবং সেখানে পরের ট্যানজেন্টটা ড্র করলে আবার অন্য আরেক রুটের কাছে চলে যাচ্ছে, হ্যাঁ। সো এখানে ট্যানজেন্ট ড্র করলে হয়তো আবার এখানে আসতেছে, এখানে ট্যানজেন্ট ড্র করলে আবার হয়তো বা এখানে আসতেছে। So, যেটা হয়েছে ও আর সেটেল করতে পারতেছে না, মানে ও এক একবার এক এক রুটের কাছে ওকে ঠেলে দিতেছে, কিন্তু একটা সার্টেন রুটের কাছে সে যেতে পারতেছেই না। এখন হতেও পারে 50 লক্ষ ইটারেশন পর সে আসলে একটার দিকে সেটেল করতে পারলো। কিন্তু অনেক বেশি খারাপ ফাংশন যদি হয়, যেমন আমরা এরকম ফাংশন চিনি যে সাইন
1/x এরকম একটা ফাংশন যদি চিন্তা করেন, এই ফাংশনটা গ্রাফটা আপনারা কেমন হয় ডিফারেনশিয়াল ক্যালকুলাসে এরকম কোন ফাংশনের ড্রয়িং দেখে থাকতে পারেন, যে এক্স যত জিরোর কাছে যেতে থাকে, শুধু 1/x ফাংশনের গ্রাফটাতে এমন। সো এক্স যত জিরোর কাছে যায়, ওয়াই তত অসীমের কাছে যায়। তো দেখেন আইডিয়াটা হচ্ছে যে আমার এই ওয়ান সাইনের ভেতরে যে ইনপুট আর্গুমেন্টটা সেটা 2π পর পর রিপিট হয়, তার মানে 2π পর পর একটা পর্যায়ে কমপ্লিট হয়। এভরি 2π পরিমাণ অ্যাঙ্গেল চেঞ্জের জন্য সাইন ফাংশন একবার অসিলেট করে। এখন এইখান থেকে এই পর্যন্ত এক্স এর চেঞ্জের জন্য ওয়াই যতটুকু চেঞ্জ হয়, আপনি যদি একই পরিমাণ এক্স এইখানে নেন, তাতে ওয়াই এর চেঞ্জ কিন্তু করেসপন্ডিং অনেক বেশি হচ্ছে। সো এই সেম উইন্ডো এই জায়গায় নেওয়াতে করেসপন্ডিংলি হাইটের ডিফারেন্স আর এখানে নেওয়াতে হাইটের ডিফারেন্সের মধ্যে যে ব্যাপারটা, তাতে বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু একই পরিমাণ কমাইছি, আমি বাম থেকে ডানে আসতেছি মনে করেন, একই পরিমাণ কমাইছি, কিন্তু কিন্তু এখানে আপনারা দেখে বুঝতেছেন কিনা একটু বললেন, অনেক ছোট করে আঁকছি তো। আচ্ছা, বড় করে এঁকে দেখেন। ধরেন আমি রাইট থেকে লেফটে আসতেছি, তো এখান থেকে এক্স এর ভ্যালু কমে এই পর্যন্ত আসছে, তাতে ওয়াই এর ভ্যালু কতটুকু চেঞ্জ হইল? এই অল্প একটু। কিন্তু একই পরিমাণ এইখান থেকে যদি এক্স এখানে আসি, তাতে কিন্তু ওয়াই এর ভ্যালু চেঞ্জটা আরো হেলদি। এবং আমি যদি আরেকটু আরেকটু বামে কে দেখাইতাম, তাহলে ওয়াই এর চেঞ্জের পরিমাণ হিউজ বোঝা যেত। সো একই পরিমাণ এক্স এর ভ্যালু কমানোর জন্য ওয়াই এর ভ্যালুটা বেশি পরিমাণে কমতেছে। আমি এইটা গ্রাফটা ড্র করছি হচ্ছে ওয়াই কস টু 1/x। সো এই এক্স এর ভ্যালুটা জিরোর কাছে আসতেছি একই পরিমাণ, তাতে এই 1/x টাকে আমি ওয়াই ধরছি, তার মানে ফাংশনটা টেকনিক্যালি সাইন ওয়াই। সো তখন 1/x বা ওয়াই এর ভ্যালুটার পরিবর্তনটা অনেক বেশি হইতেছে সামান্য এক্স এর চেঞ্জের জন্যই। তার মানে অনেকখানি অ্যাঙ্গেলের পরিবর্তন হইতেছে, অনেকগুলা 2π পরিবর্তন হয়ে যেতেছে সাইনের ভেতরের অ্যাঙ্গেলে। তার মানে অনেকগুলো অসিলেশন কমপ্লিট হয়ে যেতেছে, যার কারণে এই ফাংশনটা গ্রাফটা দেখতে এরকম হয় যে প্রথমে যখন আসতে থাকে যত কাছে আসবে এক্স এ তত অসিলেশন বাড়তে থাকে, এবং জিরোর কাছে এসে অসীম সংখ্যক বার আপ ডাউন করে। তো সেই ক্ষেত্রে এখানে কোথাও কোনো একটা রুট খোঁজার চেষ্টা যদি চালানো হয়, তাহলে এরকম বিক্রিকুলিয়ার জিনিসপত্র ঘটবে আর কি। তো কোনো একটা রুট এসে সেটেল করতে পারতেছে না, খালি দৌড়াই যাচ্ছে দৌড়াই যাচ্ছে। আর 50-60 লক্ষ বার ইটারেশন হওয়ার পর একটা রুটের দিকে সেটেল করা আসলে আসলে সেটেল না করার সমান আমাদের জন্য, বিকজ আমরা কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করি যখন আমরা এরকম ইটারেটিভ টাস্ক করি কম্পিউটারে। আমরা কিছুটা সময় পর কনভার্জ করে ফেলবে এমন কিছু প্রত্যাশা করি, দুনিয়ার কয়েক ঘন্টা রান করার পর কনভার্জ করতেছে এমন কিছু আমরা চাই না। আর গিভেন দ্যাট এইখানে তো আদৌ করবে কিনা, আমরা হয়তো 1 ঘন্টা ওয়েট করলাম, তখনও বুঝতেছি না যে আদৌ কনভার্জ করবে কিনা, সো এটা ওইটা আমাদের জন্য গুড এনাফ না। তো এই প্রবলেমটায় নিউটন রাফসন আমরা পড়তে পারি, এটার নাম হচ্ছে রুট জাম্পিং। আরো লিমিটেশন একটু বইপত্র ঘাটলে আরো পাবেন, এটা হচ্ছে মোস্ট কমন দুইটা লিমিটেশন। যিনি কোয়েশ্চেন করেছেন অ্যান্সার পেয়েছেন? জি স্যার। আচ্ছা, নেক্সট কোনো কোয়েশ্চেন? স্যার, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করা লাগে, এটা স্যার একবার সামারি করলে ভালো হতো। আচ্ছা, আমি সবচেয়ে ভালো হয় আমাকে একটু 1 সেকেন্ড সময় দেন, আমি বইটা ওপেন করে ফেলি। এটা আমরা পড়ছিলাম শাস্ত্রীর বই থেকে, রাইট? জি স্যার। আপনি চলে যাই। অনেক কিছু লিখতে হবে, তো এই জন্য আমি একটু সরাসরি বই থেকে দেখানো প্রেফার করতেছি। আশা করি বই সবাই দেখতে পাচ্ছেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত কিভাবে আসলাম সেটা আপনার জানা আছে, আমি কি এটা ধরে নিতে পারি? জি স্যার। আচ্ছা, এখন আইডিয়াটা হচ্ছে আপনাকে যদি একটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স দেয়া থাকে, তাহলে তো ডিফারেন্সিয়েট করতে সরাসরি অ্যানালিটিক্যালি আমরা পারি। সো নিউমেরিক্যালের দরকার পড়তেছে কখন? ওই যে আমরা ক্লাসে যেভাবে উদাহরণ দিই যে এক্স আই আর ওয়াই আই ডাটা সেট, হয়তো বা ওই যে আমি মাঝে মাঝে বলার সময় যে এই টাইপের উদাহরণ দিই যে নাসা হয়তো বা কোন একটা মনিটরিং করতেছে আর্থের কিছু একটা জিওগ্রাফিক ফিচার, হ্যাঁ। হ্যাঁ, তো সে হচ্ছে নির্দিষ্ট 1 ঘন্টা পর পর হয়তো বা টাইম স্ট্যাম্প পর পর সে ডাটা কালেক্ট করতেছে। সো এক্স এক্স নট যখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু, তখন ওয়াই নট এটসেট্রা, এইভাবে কোনো এক এক্স এন ওয়াই এন এরকম। এখন আমার কাছে আছে ডাটা পয়েন্ট, তো যেহেতু আমি একটু আগে বলছি যে ফাংশন থাকলে আমি নিউমেরিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারি, আর যেহেতু এই টপিকের আগে আমরা ইন্টারপোলেশন পড়ছি এবং আমরা জানি যে ডাটা পয়েন্ট থেকে এইভাবে এফ অফ এক্স এর একটা অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল এক্সপ্রেশন আমি পেয়ে যাই, দেন এখান থেকে আমরা আইডিয়া খুঁজতেছি যে এটার উপর বেস করে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারি। তো আমার কাছে এইভাবে চিন্তা করেন যে আমার কাছে অলরেডি ফাংশন আছে, জাস্ট অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন। এইভাবে চিন্তা করতে পারেন যে আপনার মূল ফাংশনটা হয়তো বা ডাটা পয়েন্ট যেই ফাংশন থেকে কালেক্ট করা হয়েছে সেটা হয়তো ই টু দি পাওয়ার এক্স, কিন্তু আপনি ই টু দি পাওয়ার এক্স পান নাই, তার বদলে আপনি পাইছেন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কিউবিক পর্যন্ত, মনে করেন আপনি এখানে গিয়ে থেমে গেছেন। সো 1 + x + x² বাই 2 + x³ বাই 6। আসলে তো ইনফাইনাইটলি মেনি টার্ম থাকবে যে কারো অ্যাকচুয়াল পলিনোমিয়াল এক্সপেনশনে, কিন্তু আপনি এই পর্যন্ত গিয়ে থেমে গেছেন। তো আপনি এখন যেটা করতেছেন এই এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করে করে ওর ম্যাক্সিমাম মিনিমাম বের করা ট্রাই করতেছেন। দিস ইজ দ্য আইডিয়া। কিন্তু এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম ডাটা পয়েন্টস দিয়ে ব্যাপারটা কিরকম হবে। তো এই আপনার ওয়াই, আপনি ডিওয়াই বাই ডিপি করতেছেন, এখানে আমার ব্যাখ্যাটা ছিল এরকম যে ডিওয়াই বাই ডিএক্স আমার লাগবে। আর মনে করে দেখেন ইন্টারপোলেশনের আইডিয়াটা এরকম ছিল যে এক্স থেকে আমি পি ভ্যারিয়েবলটা নিয়ে আসছিলাম, আমি বোধহয় আপনাদেরকে এস দিয়ে বুঝাইছিলাম মানে ক্লাসে, হ্যাঁ। তো ডিওয়াই বাই ডিএক্স এটাকে লিখে ফেলা যায় ডিওয়াই বাই ডিএস, আমি ধরছিলাম এস, ওরা ধরছে পি, ইন্টু ডিপি বাই ডিএক্স। এখন এক্স আর পি এর মধ্যে সম্পর্কটা ছিল হচ্ছে পি ভ্যারিয়েবলটা হচ্ছে ওই এক্স নট, সরি, আমার আইতম পয়েন্টটাকে আমি এক্স নট প্লাস আই এক্স লিখতে পারি, আই এইচ লিখতে পারি। তো আমি এইটার বেসিসে যে এটা আমার এক্স নট পয়েন্ট, x1 x2 মাঝখানে আরো আছে, এটা আমার আইতম পয়েন্ট। কিন্তু ডাটা পয়েন্টে তো আমি কাজ করতেছি না, আমি হয়তো ইন্টারমিডিয়েট কোন একটা পয়েন্টে কাজ করতেছি, তার কারণে এইখানে একটা আরবিট এমন টেকনিক্যালি এই আইটা তখন একটা নন ইন্টিজারের মতো কাজ করবে, দ্যাট ইজ এক্স আই আর xi+1 এর মাঝখানে কোনো এক এক্স টি বা কিছু একটা, এভাবে চিন্তা করতে পারেন। তো ওইভাবে আমি আমার যে এক্সটা সেটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু হইতে পারে, তার জন্য আমি এখানে জোর করে একটা ভ্যারিয়েবল ধরছিলাম এস, ওরা নাম দিছে পি, সো এক্স নট প্লাস পিএইচ। তো এক্স আর পি ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্কটা ছিল এটা। তাহলে ডিপি বাই ডিএক্স বা ডিএক্স বাই ডিপি যেটা বের করেন না কেন, সেটা যদি করেন তাহলে যেমন এখান থেকে যদি আপনি ডিএক্স বাই ডিপি করেন তাহলে রেজাল্টটা আসে হচ্ছে এইচ। তাহলে ডিপি বাই ডিএক্সটা কত? 1/h। এই লোকটা হচ্ছে 1/h, তাহলে এটা আসলে হচ্ছে 1/h ডিওয়াই বাই ডিপি। এখন ম্যাক্সিমাম মিনিমা এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্সটা জিরো হয়। আর আমাদের এই সম্পর্কটা বলতেছে ডিওয়াই বাই ডিএক্স যখন জিরো, এই এইচ সাথে একটা কনস্ট্যান্ট, সো যখন ডিওয়াই বাই ডিএক্স জিরো তখন ডিওয়াই বাই ডিপি জিরো। যার কারণে এই পুরো ক্যালকুলেশনে এক্স কে গুল্লি মেরে উড়াই দেওয়া হয়েছে এবং শুধু পি এর টার্মসই কাজ করে ফেলা হয়েছে, বিকজ এই কনস্ট্যান্টটা ভ্যালুলেস। এবং এইচটা একটা পজিটিভ কনস্ট্যান্ট হতে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টও যদি আপনি করেন, সেখানেও প্লাস মাইনাস দিয়েই তো আমরা চেক করি, সেখানেও এই এইচ এর ভ্যালুটা কোনো কিছু প্রোভাইড করে না। এইচ যদি নেগেটিভ হইতো তাহলে একটা কথা ছিল। তো যার কারণে আমরা যেটা করি ডিওয়াই বাই ডিপিটাকে জিরো ধরি। জিরো ধরে একটা, এটা তো পি এর টার্মস একটা পলিনোমিয়াল, সেই পলিনোমিয়ালটাকে সলভ করে পি কত হইলে এই এক্সপ্রেশনটা জিরো সেটা বের করি। তো কোন পি এর জন্য সেটা বের করলে কোন এক্স এর জন্য সেই পর্যন্ত যাওয়ার জন্য এক্স পি এর মধ্যে একটা সম্পর্ক তো আমরা বের করেই রাখছি। সেখান থেকে আমরা বের করে ফেলি যে কোন এক্স এর জন্য ফাংশনটার ডেরিভেটিভ জিরো, এবং যদি প্রয়োজন হয় তাহলে সেকেন্ড ডেরিভেটিভও একইভাবে বের করবো এবং টেস্ট করব মান বসায়। সো বেসিক্যালি আমরা এটাকে একটা, মোট কথা এই যে এখানে যা বলছি তাই, এই পলিনোমিয়ালটা দিয়ে আমরা এখন কাজ করতেছি, ই টু দি পাওয়ার এক্স কে ভুলে গেছি, আইডিয়াটা এরকম।
এখন বইয়ের এখানে থিওরিটা যেটা করছে কাজ আগায় রাখার জন্য, যে সে ফর এক্সাম্পল কোয়াড্রেটিক টার্ম পর্যন্ত আমি নিয়ে ট্রাঙ্কেট করছি, এবং এইখানে যেহেতু এটা একটা অ্যাকচুয়াল জেনারেল এক্সপ্রেশন জানাই আছে, সেহেতু এইখানে এ- এই লোকটাকে সিম্পলিফাই করলে পি এর যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা আসবে সেখানকার কোএফিসিয়েন্ট গুলো খুঁজে বের করা হয়েছে, তারা হচ্ছে এরকম, কনস্ট্যান্টটা এরকম আসবে, C1টা এরকম, নিচে একটু নিচে স্ক্রল করলে একটা C2 আছে, যার কারণে ওরা এমনকি অ্যাকচুয়ালি এই পলিনোমিয়ালটা বের করে ডিফারেন্সিয়েট করতে হবে এইটুকু কষ্ট থেকে আপনাকে বাঁচাই দিল, আপনাকে বাঁচাই দিয়ে যেটা বলতেছে সরাসরি এই পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করতে পারেন। তবে আমি প্রেফার করি পরীক্ষায় যদি এরকম আসে, কারণ এই সব জিনিস মনে রাখা ডিফিকাল্ট, তো আমার সাজেশন হবে হচ্ছে আপনারা প্রসিডিওরটা দেখান। হ্যাঁ, আমি নিজে ব্যক্তিগতভাবে মানে মনে রাখতে পারি না, তার মানে এই না যে যে মনে রাখতে পারে তা আমি ডিসক্রেডিট করতেছি, আমি শুধু বলতে চাইতেছি যে হতে পারে সেকেন্ড এক্সামিনার, আমি ইনকোর্সে সমস্যা নাই, কিন্তু ফাইনালে হয়তো সেকেন্ড এক্সামিনারের কাছে খাতা গেল, উনি কি প্রত্যাশা করেন তা তো আমরা আগে থেকে জানি না, পার্সন টু পার্সন ভিউ ভ্যারি করে, সো আমরা সবটুকু দিয়ে রাখবো। সো বেটার হয় আপনি প্রসেসটা থেকেই যান, এই ফর্মুলা মনে রাখার বদলে প্রসেসটাই ফলো করেন। আমি কি ব্রিফ করতে পারছি? জি স্যার। আচ্ছা, স্যার আরেকবার মানে বলবেন, মানে কি মানে প্রসেসটা, মানে মানে কি করবো আমার ফাইনাল পরীক্ষার সময়? ফাইনাল পরীক্ষার সময় আপনাকে এরকম একটা ডাটা পয়েন্টস দিবে, দিয়ে বলবে এই ডাটা থেকে ওয়াই এর ম্যাক্স ভ্যালুটা বের করো এই স্প্যানের মধ্যে, ধরেন X0টা ছিল 1 আর Xn টা মনে করেন 7, তা আপনাকে বললো এই ডাটা পয়েন্ট থেকে বের করো যে 1 থেকে 7 এর মধ্যে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত। আপনি যেটা করবেন এটা ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা বের করবেন, ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা মেবি আপনি কোয়াড্রেটিক পর্যন্ত বের করলেন। হ্যাঁ, যখন ওই যে অ্যাকচুয়ালি ইন্টারপোলেশনই যখন করতে বলা হয় তখন হয়তো টার্ম আর একটু বেশি নেন। হ্যাঁ, এন সংখ্যক পয়েন্ট থাকলে আমরা এন N+1 পয়েন্ট থাকলে আমরা N ডিগ্রি পর্যন্ত যাই, এখানে আপনি কোয়াড্রেটিক পর্যন্ত গেলেই চলবে। সো কোয়াড্রেটিক টার্ম পর্যন্ত আপনি এই এক্সপ্রেশনটা বের করবেন, সিম্পলিফাই করে এক্স এর টার্মসে চলে যাবেন, একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন পাবেন। এরপর ধরে নেবেন ইহাই আমার f(x), তারপরে পলিনোমিয়াল ফাংশনের জন্য ছোটবেলার নিয়মে গুরুমান লঘুমান বের করার মতো করে আপনি ডেরিভেটিভ জিরো ধরে সবকিছু সলভ করবেন। বাকি প্রসেসটা ছোটবেলার ইন্টারমিডিয়েট রুলের মতো। সামারি করতে পারছি? জি স্যার। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল আর কি। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ফিক্সড পয়েন্ট ইটারেশনে ডাইভারজেন্স, মানে ঢালের মান যখন একের থেকে বড় হয় তখন ডাইভারজেন্স হয়, কিন্তু স্যার এটা কেন হয় একটু গ্রাফিক্যালি দেখালে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ, এক সেকেন্ড। স্যার আমার একটা কোশ্চেন ছিল এই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের উপর। ও আচ্ছা, তা একটা কাজ করি, যেহেতু রিলেটেড এই পরের প্রশ্নটার অ্যান্সার একটু আগে অ্যাড্রেস করি, বলেন। স্যার যদি আমাদের এক্স নট পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টে বের করতে বলে তখন আমরা এক্স কে কিভাবে ধরবো, মানে এস এর মানটা কি রাখবো সূত্রে? নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের কথা আপনি বলতেছেন, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আমরা তো আহ, দুই রকম ভাবে দেখাইছি। একটা ছিল হচ্ছে আপনার প্রশ্নে আমি পরে আসতেছি, মানে প্রসঙ্গ আসলো বলে বলতেছি, একটা ছিল হচ্ছে এই ফর্মুলাগুলো ডেভেলপ করে নিয়ে, রাইট? ওই যে টেইলর সিরিজ, যোগ বিয়োগ গুণ ভাগ করে টোরে এরকম কিছু ফর্মুলা জি বের করা তারপর ব্যবহার করা, কিন্তু আপনি বোধহয় বলতেছেন টেবিলের কথা। জি স্যার, টেবিল দিয়ে যেটা। So, এরকম একটা টেবিল আসলো, দিয়ে আপনি বলতেছেন আপনার ডেরিভেটিভ কোথায় বের করতে বলা হয়েছে? স্যার এক্স নট ছাড়া অন্য কোনো পয়েন্ট, আই মিন স্যার এক্স নটে যখন বের করা হয় তখন তো আমরা ওই যে এক্স মাইনাস এক্স নট তখন জিরো চলে আসে, মানে এক্স হ্যাঁ, যদি এক্স নট হয় তখন আর কি দেখেন এস জিরো চলে বইয়ের আসে। এই সলভ করা এক্সাম্পলটাই আপনার প্রশ্নের উত্তর দিতেছে, দেখেন। এইখানে ওরা দেখেন X0 ধরছে 1.2, এটার মিনিংটা কি দাঁড়াইলো? আসলে তো আমরা আমাদের X0 দেখতে পাচ্ছি 1। আইডিয়াটা হচ্ছে ওরা তখন ধরেন আপনার আপনার প্রশ্নটাকে এই অঙ্কের জন্য যদি প্রজেক্ট করি, আপনার প্রশ্নটা হচ্ছে স্যার 1 বাদে অন্য কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ চাই তাহলে কি করব, তাই তো? ইয়েস স্যার। এবং এখানে তাই করছে, যেমন এখানে 1.2-তে ডেরিভেটিভ বের করা দেখাইছে, এবং সেটা কিভাবে হচ্ছে, এই যে প্রথম যে এই অংশটা, প্রথম এই ডায়াগোনাল বরাবর যে ফার্স্ট রোটা, এটাকে ভুলেই গেছেন, ধরেন এটা নাই, একটা স্কেল দিয়ে এটুকুকে ঢেকে ফেলেন, হ্যাঁ।
আমি একটু দাগিয়ে দেখাই। মনে মনে ইমাজিন করেন একটা স্কেল দিয়ে এদেরকে কেটে ফেলছেন, এরা নাই। এইটাকেই আপনি তখন এক্স নট চিন্তা করবেন, এই বাকিরা X1 X2 এটসেট্রা, তারপর প্রসেস ফলো করবেন, তাহলেই হয়ে গেল। স্যার পয়েন্টটা যদি ডেটা পয়েন্ট ছাড়া অন্যটা হয় তাহলে কি ওই বরাবর মানে যেটার কাছে সেই বরাবর ডায়াগোনাল ভ্যালুগুলো আর কি নিয়ে নিব? আচ্ছা, আহ, সাধারণত ডেটা মানে আপনার যেই পয়েন্টে বের করতে বলছে, সরি, যেই পয়েন্টে ডাটা পয়েন্ট নিয়েছেন সেখানেই আপনার ডেরিভেটিভ বের করতে দেয়া হবে। বাট আপনি ফর গ্রেটার পারপাস কোনো কারণে যদি আপনার এরকম দরকার পড়ে, সেই ক্ষেত্রে আপনার উত্তর হচ্ছে, দেখেন এই পুরো প্রসেসটা এখানে একটা শর্টকাট আইডিয়া দেখানো হয়েছে, যেটা এই টেবিল থেকে ডাটা নিয়ে ডাইরেক্ট করে ফেলা হয়। বাট আসলে এই পুরা টেবিলের পেছনে ব্যাকগ্রাউন্ডে ওয়ার্ক করতেছে হচ্ছে ইন্টারপোলেশন ফর্মুলাটা। সো ওই যে ইন্টারপোলেশন ফর্মুলাটা ডেভেলপ করে ফেলেন, তারপর ওই ফাংশনটাকেই আপনি আপনার f(x) হিসাবে চিন্তা করবেন। সরি, এটাকেই আপনি আপনার f(x) হিসেবে চিন্তা করে এরপর ডেরিভেটিভ f' বের করবেন, তারপর যেই পয়েন্ট খুশি মান বসাই দিবেন। যদি ডাটা পয়েন্টই মান বসান তাহলে এই এক্সপ্রেশনটাই আসতো। তার মানে এই ফর্মুলাটা আপনাকে হেল্প করতেছে পলিনোমিয়ালটা ডিরেক্টলি কনস্ট্রাক্ট না করে রেজাল্টটা পাইতে। বাট ইন্টারমিডিয়েট পয়েন্ট হলে আপনি ওই সরাসরি ইন্টারপোলেশন পলিনোমিয়ালটাকে ইউজ করবেন। বুঝতে পারছি? ইয়েস স্যার। স্যার 2.2 পয়েন্টের জন্য dy/dx কি হবে? আচ্ছা, 2.2 এর জন্য dy/dx কি হবে, আপনি হচ্ছে তখন ওই ব্যাকওয়ার্ডের ফর্মুলা ব্যবহার করবেন। স্যার তাহলে যদি 1.8 বা 2.0 বলে তাহলে কি ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা ইউজ করবো? তাহলেও ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা ইউজ করবেন, কারণ মানে আপনি এভাবে চিন্তা করেন যে আপনি যদি 1.8 এর জন্য এই একটু আগের প্রসেসটা অ্যাপ্লাই করেন, তাহলে অসংখ্য পরিমাণ ডাটাকে বাদ দিয়ে ফেলতেছেন, রাইট? তার মানে যে এররের পরিমাণটা আসলে বেশি আসবে। সো মেথডিক্যালি নট মানে রং, কিন্তু ওই যে যে কারণে ইন্টারপোলেটিং পলিনম, যেহেতু এই পুরা প্রসেসটা নিউটনস ডিফারেন্স মেথডের উপর বেস করে তৈরি, ইন্টারপোলেশনের উপর বেস করে তৈরি, ইন্টারপোলেশনের যেই যেই জেনারেল কনস্ট্রেইনটস আছে সবগুলো এইসব ক্ষেত্রে প্রযোজ্য। সো ইয়েস, যত উপরের দিকে হবে তত ফরওয়ার্ড, আর যত নিচের দিকে হবে তত ব্যাকওয়ার্ডের ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। স্যার স্যার যদি 1.6 বের করতে বলে? ওই যে একই কথা, সেন্ট্রাল রিফারেন্সের ফর্মুলা দিয়ে করতে হবে, এইটা 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 এইটা। এবং আমি বলছি যে ওই ফর্মুলাটা দেখতে বাজে মনে থাকা যায় না বলে আমি পরীক্ষায় দিব না, এবং সাধারণত আমি অন্যদেরকেও পরীক্ষায় দিতে দেখি নাই। আপনারা শিখে রাখবেন। আপনার এই জিনিসগুলো তো শিখতেছেন লাইফে অ্যাকচুয়ালি ইউজ করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, রাইট? পরীক্ষাটা হচ্ছে জাস্ট আপনাকে ট্রেন করার জন্য বা চাপে রাখার জন্য। সো অ্যাকচুয়ালি যখন কোথাও লাইফে দরকার পড়বে তখন আপনি জানেন যে ওয়্যার টু ফাইন্ড দ্য ফর্মুলা এন্ড হাউ টু ইউজ ইট। দ্যাটস ইট। স্যার সেন্ট্রাল ডিফারেন্সে এটা হচ্ছে এভারেজ বের করে করে করতে হয় না? ঠিক অ্যাভারেজে কি পড়ে? ফর্মুলাটা খুব বিদঘুটে, একদম সলিড অ্যাভারেজের মতো তো দেখতে আমার কাছে লাগে নাই। এক সেকেন্ড, এখানে কোথাও আছে, সেটা ইন্টারপোলেশনে যেতে হবে। এক সেকেন্ড। এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা, হ্যাঁ। তো ওই পুরাপুরি অ্যাভারেজের মতো না, মানে যেমন কোএফিসিয়েন্ট গুলা ঠিক মতো ম্যাচ করে না। আপনি যদি দেখেন শুধু প্রথমটারটা দেখতে অ্যাভারেজের মতো লাগতেছে, পরেরটা কি মেলে? ওরা যেমন এখানে দাগ দিয়ে দেখাইছে কাকে কাকে ইউজ করতেছে, f(x0) এখানে ইউজ করে ফেলছে। এখন এর পরে হচ্ছে এইখানে দুইজনকে ব্যবহার করা লাগবে, পরেরটাতে এখানে মাঝ বরাবর একজন আছে তাকে ব্যবহার করলে চলবে, তারপরে দুইজন, এটসেট্রা। তো আপনি দেখেন প্রথমটার ক্ষেত্রে অ্যাভারেজের আইডিয়াটা মিলে, যে এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2। আমার কার্সর আশা করি দেখতে পাচ্ছেন। তো যখন জি হচ্ছে এই পরেরটাতে যাচ্ছে, পরেরটাতে কি আপনার শুধু এক্স এক্স-1 X0 আর X1 ইউজ করে দিছে? না, বরং পরেরটাতে আমি দেখতে পাচ্ছি যে X-2 X-1, সরি,
আচ্ছা, পরেরটাতে শুধু এটা ইউজ করে দিস, আচ্ছা এখন পর্যন্ত ইটস ওকে। তারপরে আসলো হচ্ছে এই দুইজন। ও আচ্ছা, -2 - 1 0 1 -2 - 1 0 1 -1 0 1 2 -1 0। আচ্ছা, এইখানেও তো অ্যাভারেজ ইউজ করছে না। এখন পর্যন্ত ঠিকঠাকই সাউন্ড কোড। আচ্ছা, there is a chance। আমাকে আরো ডিটেলে দেখতে হবে, কারণ এখানে মাঝখানে মানে ট্রেন্ডের মাঝে আরো 2-3টা টার্ম থাকলে আমি একটু আরো কনফিডেন্সের সাথে বলতে পারতাম। হ্যাঁ, স্টার্লিংস ফর্মুলা সার্চ করে দেখা যেতে পারে, আমাকে একটু সময় দিন। কালকের পরীক্ষায় যদি এটা ইম্পর্টেন্ট না, আমি একটু সার্চ করিয়ে ফেলি। অল্প ডাটা দিয়ে দেখালে এক্সাম্পল গুলো বুঝতে পারছি। বাট হ্যাঁ, মানে যতটুকু দেখতে পাইছি আসলে অ্যাভারেজের ফর্মুলা সাউন্ডস কারেক্ট। যে কয়টা টার্ম এখানে আছে দেখানো, তাতে অ্যাভারেজের ফর্মুলা সাউন্ডস কারেক্ট। ওকে। সো যিনি প্রশ্ন করছেন মোস্ট প্রবাবলি আপনি কারেক্ট বলছেন। আচ্ছা স্যার। অলরাইট, নেক্সট একজন। আচ্ছা, এই যিনি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্ন করতেছিলেন, আপনার আপনার কি কোয়েশ্চেন শেষ হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন বোধহয় আমরা ওই যে এর আগে আরেকজন প্রশ্ন করে ফেলছিলেন ফিক্সড পয়েন্টের উপর, রাইট? জি ফিক্সড। স্যার। আপনার কোয়েশ্চেনটা কি ছিল, একটু রিপিট করবেন প্লিজ। স্যার কোশ্চেনটা ছিল যখন ঢালের মান একের থেকে বড় হয় তখন ফাংশনটা ডাইভার্জ করার কারণে আর আর কি পৌঁছতে পারে না সমাধানে। স্যার এটা কেন হয়, এটা গ্রাফিক্যালি একটু দেখো। আচ্ছা, তো কিছু জিনিস বোধহয় আপনি মনে আছেন যে মানে যেহেতু প্রশ্নটা যেভাবে করছেন তাতে এর আগের স্টোরি আপনার জানা আছে আশা করি, যে আমরা সামহাও রিঅ্যারেঞ্জ করে ইকুয়েশনটাকে এরকম একটা জায়গায় যাই যে এক্স ইকুয়ালস টু সাম জি অফ এক্স। সো ওয়াই ইকুয়ালস টু এক্স আর ওয়াই ইকুয়ালস টু জি অফ এক্স ফাংশন যদি ড্র করতে পারি, তাহলে ছেদ বিন্দুটাই হচ্ছে সলিউশন। সো ওয়াই ইকুয়ালস টু এক্সটা যদি আঁকি, সেটা হয়তো বা এরকম। সো আপনি বলতেছেন যে জি ফাংশনের ডেরিভেটিভ গ্রেটার দেন ওয়ান হলে কি প্রবলেম হয়, বা ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করা যে কেন তখন ডাইভার্জ করে। তার মানে আমার জি অফ এক্স ফাংশনটা এমন কাউকে আঁকতে হবে, ধরা যাক আমি ফাইনালি সলিউশন পাচ্ছি এই বিন্দুতে। সো জি অফ এক্স ফাংশনটা এই পয়েন্টের থ্রুতে পাস করতে হবে, কিন্তু পাস করার সময় তার ডেরিভেটিভ একের থেকে বড় হইতে হবে। এখন তার মানে গ্রাফটা এমন যদি হয়, সেটা সত্য হচ্ছে না, কারণ এটার ডেরিভেটিভ ফ্ল্যাটার, মানে এই পয়েন্টে গ্রিন লাইনের থেকে রেড লাইনের ট্যানজেন্টটা ফ্ল্যাটার। তাহলে গ্রিন লাইনের থেকে স্টিপার একটা গ্রাফ আসতে হবে এই পয়েন্টের থ্রুতে। সো ঘটনাটা হয়তো এইভাবে ঘটছে। হ্যাঁ, সো এইটা এরকম একটা গ্রাফ আমরা একে জিনিসটা এক্সপ্লেন করি। সো ধরা যাক আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, দিস ইজ আওয়ার এক্স নট। সো আমাদের আইডিয়াটা ছিল যেন কি, যে ভার্টিক্যালি যাব হচ্ছে জি অফ এক্স ফাংশনে, তাই না? মানে এক্স নট থেকে এক্স ওয়ান পাওয়ার উপায় কি? এক্স ওয়ান হচ্ছে জি অফ এক্স নট, এক্স টু হচ্ছে জি অফ এক্স ওয়ান, ইত্যাদি। তাহলে এক্স নট এর থ্রুতে আগে জি ফাংশনে যাব, তাহলে এই পয়েন্টের ওয়াইটা হচ্ছে জি অফ এক্স নট, আর জি অফ এক্স নটটাই আমার এক্স ওয়ান। কিন্তু এই এক্স ওয়ানটাকে আমরা প্রজেক্ট করে এক্স এক্সিস আনতে চাই। সেটা করার জন্য আমার উপায় হচ্ছে যে এই এই হরাইজন্টালি আমি এই লাইন বরাবর যাবো, এই পুরা ব্লু হরাইজন্টাল লাইনটাতে প্রত্যেক পয়েন্টে ওয়াই এর ভ্যালু এক্স ওয়ান। আর এই গ্রিন লাইনটা এমন একটা লাইন যেখানে ওয়াই ইকুয়ালস টু এক্স, তার মানে এইটার এক্স এর ভ্যালুটাও এক্স ওয়ান। সো দিস ইজ আওয়ার এক্স ওয়ান।
এইবার এই প্রসেসটাকে আমরা সামারি করি এইভাবে যে ভার্টিক্যালি জি ফাংশনে গেছি, সরি, ভার্টিক্যালি জি ফাংশনে গেছি, হরাইজন্টালি গ্রিন ফাংশনে গেছি। So, এই প্রসেসটা যদি ফলো করি তাহলে এরপরে আবার ভার্টিক্যালি আমি জি ফাংশনে গেছি, হরাইজন্টালি স্ট্রেট লাইনে গেছি, স্ট্রেট লাইনটা আরো দূরে গিয়ে এখানে কোথাও মিট করবে। সো এইখানকার পরিস্থিতিগত কারণে আমার এক্স নট থেকে এক্স ওয়ান রুটের কাছে না গিয়ে উল্টা আরো রুটের থেকে দূরে যাচ্ছে, এক্স ওয়ান থেকে এক্স টু আরো দূরে যাচ্ছে। এবং এটা ঘটার কারণ হচ্ছে এই জায়গাটায় এই গ্রিন কার্ভটা নিচে, গ্রিন কার্ভটা উপরে হইলে এটা হইতো, সরি, রেড কার্ভটা নিচে, রেড কার্ভটা উপরে হইলে এই প্রবলেমটা হইতো না। রেড কার্ভটা উপরে হইলে যেটা হইতো, আরেকবার একটু যদি খুব শর্টকাটে দেখে ফেলি, সো এইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। এইবার আমি রেড জি অফ এক্স, এটা ধরেন আমার সলিউশন। এইবার আমি চিন্তা করব যে এটা এরকম। তো এখন যদি আমি যে কোনো একটা এক্স নট থেকে স্টার্ট করি, ভার্টিক্যালি যাব জি অফ এক্স এ, হরাইজন্টালি যাব স্ট্রেট লাইনে। এখন ভার্টিক্যালি জি অফ এক্স বরাবর যাওয়াটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে হরাইজন্টালটা এখন আমি রাইটে পাচ্ছি যেটা আমার দরকার, কিন্তু হরাইজন্টাল আগে পাচ্ছিলাম লেফটে, কারণ হচ্ছে রেড ফাংশনের তুলনায় গ্রিন ফাংশনটা লেফটে ছিল, কিন্তু এখানে গ্রিন ফাংশনটা রাইটে। এটার কারণটাই হলো এই জায়গার জিওমেট্রিটা, যে জি অফ এক্স ফাংশনটা কি উপর থেকে ওকে ইন্টারসেক্ট করতেছে নাকি নিচে থেকে। আমি কি বুঝাতে পারছি? স্যার এটা কি এক্স বিন্দু যেখানে ছেদ করছে এটা অন্য পাশে নিলেও কি একই, মানে একই বিহেভিয়ার দেখাবে নাকি? অন্য পাশে নিলে বলতে কি মিন করছেন আমি জানি না, আমি তাও একটু আঁকার চেষ্টা করি। আপনি কি মিন করছেন তার সাথে মিলে কিনা বললেন। আপনি মিন করতেছেন হয়তো এমন একটা স্ট্রেট লাইন হচ্ছে এই, আর রেড কালার দিয়ে আমি জি অফ এক্স আঁকতে চাই, কিন্তু এবার আমি ধরতেছি সলিউশন এখানেই তো। এটাই তো আপনার ব্যাপার, মানে আপনি কি মিন করতে চাইছেন, মানে ওয়াই এক্সিস এর ডানে বামের বার কিছু একটা। স্যার এক্স অ্যাক্সিস এর, যেখানে এক্স অ্যাক্সিস এর ছেদ করছে গ্রাফটা, জি আচ্ছা, এক্স যেখানে। আচ্ছা, আগের বার এক্স এক্সিস কে ছেদ, এক্স এক্সিস কে ছেদ কোথায় করছে? এখানে, জি স্যার। এখানে করছে, এটা জি এর কথা বলতেছেন? জি স্যার, এর পাশে স্যার যদি আমি এক্স নট ধরতাম স্যার তাহলে ওখানেও কি সেম হইতো? আচ্ছা, আহ, নতুন গ্রাফ নায়কে এটার উত্তর দেওয়া সম্ভব, এবং নায়কে দিলেই বোধহয় ভালো হইতেছে, কারণ হচ্ছে এক্স এক্সিস কে কোথায় এসে ইন্টারসেক্ট করতেছে সেটা আহ আমার সলিউশন পয়েন্ট ওই এটার উপর ডিপেন্ড করতেছে। ধরেন সলিউশন পয়েন্টটাই, আচ্ছা দেখেন, সলিউশন পয়েন্ট, সরি, সলিউশন পয়েন্টটাই মনে করেন এইখানে। আগের ফিগারটা কি আমি খালি শিফট করে ফেলতে পারি না? মনে করেন এই এক্স ওয়াই এক্সিস যে সিস্টেমটা, যে কোঅর্ডিনেট জিওমেট্রি বা কোনো না কোনো কোর্সে পড়ছেন, শিফটিং করা, এটাকে যথেষ্ট সংখ্যক পরিমাণ ডানে শিফট করি সো দ্যাট মূল বিন্দুটা এখানে চলে আসে, তাহলেই তো কাইন্ড অফ সিমিলার একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায়। যদি অরিজিন দিয়ে তখন আর স্ট্রেট লাইনটা যায় না, আমি আঁকার ট্রাই করি। ধরেন আমার সলিউশনটা এই রেড ডটে, আমার বিষয়টা ম্যাটার করতেছে হচ্ছে কোনটা আঁকবো, কনভার্জিং না ডাইভার্জিং? স্যার ডাইভার্জিং। ডাইভার্জিং। ডাইভার্জিং হওয়ার জন্য ওকে নিচে থেকে ইন্টারসেক্ট করার ব্যাপারটা আমি বলছিলাম। যদি এরকম হয়, এখনো তো ঘটনা স্টিল সত্য, দ্যাট ইজ আপনি যে কোনো একটা পয়েন্টে যদি স্টার্ট করেন, এটা আপনার এক্স নট, ভার্টিক্যালি যাবেন জি গ্রাফে, হরাইজন্টালি মুভ করার সময় স্টিল আপনি রুট থেকে দূরে সরতেছেন। মানে বিষয়টা এক্স এক্সিসে রেড গ্রাফটা কোথায় ইন্টারসেক্ট করছে সেটা মুখ্য না, বিষয়টা হচ্ছে রেড গ্রাফের তুলনায় রুটের কাছাকাছি জায়গায়, রেড গ্রাফের তুলনায় গ্রিন গ্রাফটা বায়ে না ডানে, এটা ম্যাটার করতেছে। ডান বাম দিয়ে না বলি, আমরা স্টিপার আর ফ্ল্যাটার দিয়ে বলতেছি ওয়ানের চেয়ে। কারণ ওয়ানের সাথেই কম্প্যারিজনটা কেন, কারণ গ্রিন গ্রাফের স্লোপটা ওয়ান, জি ওর স্যার স্লোপের আরো কাছের একটা গ্রাফ এমন হবে, আরো কাছের একটা গ্রাফ এমন হবে, একটা পর্যায়ে যদি আরো ফ্ল্যাটার হয়েছে তাহলে এমন হয়ে যাবে, তখন এই এই গ্রাফটা বায়ে চলে আসছে, তখন কনভার্জ করবে। হ্যাঁ, হ্যাঁ, তখন কনভার্জ করবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, আপনার চিন্তাটা বোধহয় আমি বুঝতে পারছি। আপনি কোনোভাবে ওই ডেরিভেটিভের বদলে এখান থেকে কিছু একটা
লিঙ্ক খুঁজতে চাইছেন যে কোন পয়েন্টে সে এইখানে ইন্টারসেক্ট করতেছে। যদি আমি ইন্টারসেকশনটা বাইরে নেওয়ার চেষ্টা করি এই গ্রাফের জন্য, কিন্তু স্টিল এই এই পয়েন্ট দিয়ে ওকে যদি আমি নিচে থেকেই নামাইতে চেষ্টা করি, তাহলে আগে এক জায়গায় ইন্টারসেক্ট করে ফেলে, তো রুটটা এখানে আরেকটা এসে পড়ে। হ্যাঁ, কিন্তু তখন আবার কনভার্জিং সিচুয়েশন তৈরি হয়ে যায়। সো আপনি যা চাচ্ছেন এটাকে জোর করে ফোর্স করা যাচ্ছে না আসলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্যার, বলেন। আমার হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স থেকে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মানে হচ্ছে নমিনেটরের ওটা বুঝছি যে হচ্ছে না, আমরা যখন ডেরিভেটিভ করি ফার্স্ট ডেরিভেটিভ টেবিলে ওই প্রথম ডেরিভেটিভ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে যখন যায় তখন ডিনোমিনেটরে কোনটা থেকে কোনটা মাইনাস করবো এটা বুঝতে পারি না। ওকে, আমি একটু চেষ্টা করি কোনো ভাবে বই থেকে যদি রেফারেন্স দেওয়া যায়। আপনি কি বলতে চাচ্ছেন টেবিল থেকে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে কষ্ট হচ্ছে? জি স্যার, জাস্ট ওই যে ডিনোমিনেটরের পার্টটা কোনটা থেকে কোনটা মাইনাস করবো। Okay, আমি সেই স্যাম্পল প্রবলেমটাই ওপেন করছি। আমাদের 1.2 তে ফার্স্ট ডেরিভেটিভের ব্যাপারটা এখানে ছিল, 1.2 তে সেকেন্ড ডেরিভেটিভ যখন আসতেছে তখন ফর্মুলাটা কোথা থেকে আসতেছে, ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছিল, যে সবকিছুর গোড়া কিন্তু আমার এই পলিনোমিয়ালটা। এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলা হচ্ছে ওই পলিনোমিয়ালকে ডিফারেন্সিয়েট করে ভ্যালু বসায় একটা সিম্পলিস্টিক চেহারা পাওয়া। তো এখন এই যে পলিনোমিয়ালটা, এটাকে দুইবার একবার ডিফারেন্সিয়েট করে এক্স এর ভ্যালু এক্স নট এই যে এইটা হচ্ছে একবারের ডেরিভেটিভ, রাইট? আর এটা হচ্ছে ওই যে ডিইউ বাই ডিএক্স টাকে 1/x ধরলাম, আমাদের ডিএক্স বাই ডিইউ বা ডিএক্স বাই ডিএস যেটাই বলেন এইচ আসছিল, ভেতরে এই এক্সপ্রেশনটা আসলো। আসার পর আমার তো হচ্ছে আহ, আমি যেই পয়েন্টেই ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি সেই পয়েন্টটাকেই আমি আমার টেবিলের ফার্স্ট পয়েন্ট ধরবো। সেই সেন্সে আমি অলওয়েজ টেকনিক্যালি এক্স নটেই, মানে এক্স নট না বললেও আমি আলটিমেটলি এক্স নটে ডিফারেন্সিয়েশন করার ফর্মুলাই বের করতেছি। এক্স এর ভ্যালু এক্স নট বসায় দেওয়ার কারণে এক্স এক্স নট যদি হয় তাহলে ইউটা জিরো হয়, তো সেই সেন্সে ইউটা জিরো বসায় এগুলো পাচ্ছি। এখন এইখানে যে ডেল ওয়াই নট, এই ডেল ওয়াই নটটা হচ্ছে হয়ে গেল টেবিল। স্যার, এইটা না, আসলে ওই যে ও জিজ্ঞেস করছিল হচ্ছে ওই যে মানে ইন্টারভাল যখন সেম থাকে না তখন তো হচ্ছে আমরা ডিভাইডেড ডিফারেন্স ইউজ করি। আচ্ছা তো আচ্ছা। এই ডিভাইডেড ডিফারেন্সে হচ্ছে গিয়ে নিচে কি দিয়ে ভাগ করে ওই জিনিসটা। ও আচ্ছা, সেটার কি কোনো এক্সাম্পল এখানে করা নাই, রাইট? না স্যার, বইয়ে মনে হয় নাই। আচ্ছা আচ্ছা, দেখতেছি এক সেকেন্ড। হুম, আমরা কি ক্লাসে এটা অ্যাড্রেস করছিলাম আনইকুয়াল ইন্টারভালের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ? স্যার, আনইকুয়ালের জন্য করা হয়নি, ইকুয়াল দিয়ে দেখাইছে না। আচ্ছা, আম, কালকের এক্সামের জন্য আহ, এটা নিয়ে প্রবলেম নাই, বাট আমি আপনার ইন জেনারেল আপনার কোয়েশ্চেনটা অ্যাড্রেস করতেছি। আসলে সবকিছুর গোড়া হচ্ছে আমাদের সেই পলিনোমিয়ালটা। হ্যাঁ, ইকুয়াল ইন্টারভাল হোক আর না হোক, ওয়ান্স আপনার হাতে এই পলিনোমিয়ালটা আছে, এই পলিনোমিয়ালকে আপনি ডিফারেন্সিয়েট একবার করেন, দুইবার করেন, করে যে কোনো পয়েন্ট বসায় রেজাল্ট বের করতেই পারেন। এই টেবুলার মেথড এবং এই শর্টকাট ফর্মুলা গুলো হচ্ছে আমাদের কাজটা একটু সহজে করার জন্য, আর কিছু না। তারপর আমরা যদি একটু টেবুলার মেথডে বের করার চেষ্টা করি, আহ এটা আমাকে এই ডেভেলপ করে নিয়ে দেখতে হবে। সত্যিকার অর্থে হচ্ছে এটা যেমন একটা হইতে পারে আমাদের হাতে এইখানে যে ফর্মুলা গুলো ছিল। আচ্ছা, সব আপনার প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর সম্ভবত এটা।
বলতেছি, আমরা এই ফর্মুলাগুলো চলে যাব। আপনি যেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চাচ্ছেন ওই পয়েন্টে এই এক্সপ্রেশন গুলাকেও ডিভাইডেড ডিফারেন্সের টার্মসে নেওয়া যায় টেবিল থেকে। আর যেমন এটা এখানে y1 মাইনাস ওয়াই, সরি আমি লিখে দেখাই, এই জিনিসটুকুকে ম্যানিপুলেট করে লেখা যায় yi মাইনাস 1 মাইনাস yi-1 মাইনাস yi-2। সো টেকনিক্যালি এইটা ডেল্টা ওয়াই আই মাইনাস 1, আর এইটা হচ্ছে ডেল্টা ওয়াই আই মাইনাস 2, অথবা না কনভেনশনে বোধহয় এটা 1 আর এটা এটা। সো এদের ডিফারেন্স তার মানে হচ্ছে এই পুরা ডিফারেন্সটা তার মানে হচ্ছে ডেল্টা স্কোয়ার আই আই। সো টেকনিক্যালি ডেল্টা স্কোয়ার আই কে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করতেছি, ডিভাইডেড ডিফারেন্স না, শুধু ডিফারেন্সের ক্ষেত্রে বলতেছি। ডিভাইডেড ডিফারেন্সের টার্মসে তার মানে এগুলো সবগুলাকে আনা যাবে। সো টেবিল থেকে আমরা এইভাবে চাইলে শর্টকাট বের করতে পারি, তখন এই ডিফারেন্স আহ কোনটা কত আর ম্যাটার করতেছে না। জেনারেল পারপাজে আপনার উত্তর দিলাম আর কি। টেবিল থেকেও করতে পারেন, ইন্টারপোলেশন পলিনোমিয়াল থেকেও করতে পারেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এ, যেহেতু আমি ক্লাসে অ্যাড্রেস করি নাই আনইকুয়াল ইন্টারভালের ক্ষেত্রে ডেরিভেটিভের সেকেন্ড ডেরিভেটিভ, সেহেতু আমি ক্লাসে এক্সামে এটা কোনোদিনও দিব না। বাট ইন জেনারেল আপনি এই প্রশ্ন করতেই পারেন, আপনার উত্তর হচ্ছে মাল্টিপল ওয়েতে এটা অ্যাড্রেস করা যাচ্ছে। স্যার স্যার, স্যার হ্যাঁ 2.1 হচ্ছে গিয়ে একটা ম্যাথ ছিল, মানে ওই যে সাজেশনের পয়েন্ট মধ্যে ওয়ান কি ছিল আর জিনিস? কি। স্যার ওই যে ইসে বার্ডেনের বইয়ে। আচ্ছা, আপনি কি কোথাও সাজেশন ওয়ার্ডটা উচ্চারণ করছেন? না স্যার, না স্যার, মানে আপনার ওখানে সেটা লেখা ছিল প্র্যাকটিস আর প্রবলেম কি, বুঝছে, হ্যাঁ। প্র্যাকটিসের জন্য স্যার, ভুলে সাজেশন বলছি। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ বলেন। স্যার ওখানে হচ্ছে গিয়ে একটা ম্যাথ ছিল যে হচ্ছে আমি গিয়ে বইটা কিউব। ওপেন করছি, আমাকে বলতে পারেন কত নাম্বারটা? স্যার 13 নাম্বার। 13। স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেশন টু কিউবিক রুট অফ 25, এটা? জি স্যার, এটা কি x³ - 25 হবে মানে ইকুয়েশনটা? এক্স্যাক্টলি, আপনি এফ অফ এক্স ইকুয়ালস টু ধরে নিবেন হচ্ছে x³ - 25। স্যার এটা তো স্যার 13টা স্টেপ লাগে স্যার, অনেক বড় হয়ে যায়, একদম প্রশ্ন কি আরে, এক্সামে থাকবে? আচ্ছা যদি আপনাকে মানে, আচ্ছা আপনি কি এই 13 নাম্বারের কথা বলতেছেন? জি স্যার, আমি ট্রাই করছি আর কি, দেন আমি আপনার ডিপসিকিউ কতগুলো দিছি ও। ইটারেশন লাগছে? আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আমি কতগুলো আমি ইটারেশন? আমি ট্রাই করছি, 10+ ইটারেশন লাগছে আর কি। তো আমি পরে ডিপসিকিউ দিছি, ও দেখি 13টা না 14টা ইটারেশন করে দিচ্ছে। খেয়াল করে দেখেন এই পুরা প্রশ্নে কোথাও ইনিশিয়াল ব্র্যাকেট বলা নাই। আপনি একটু ধরেন এই প্রশ্ন পরীক্ষায় এসেই পড়লো, আপনি কি চাইলেই আহ 3 ইটারেশন 4 ইটারেশনে শেষ হয়ে যাবে এমন ভাবে আপনি প্রথম ব্র্যাকেটটা চুজ করতে পারেন না? জি স্যার, স্যার এক্স্যাক্টলি। বুঝছি স্যার। স্যার আমি এটা 2.9 and 3 ধরে করেছিলাম, এখানে স্যার 11টা ইটারেশন লাগছে। তাহলে আপনি আরো ক্যালকুলেটরে ট্রায়াল এন্ড এরর করে শুরুতেই আরো ন্যারো ব্র্যাকেট ধরবেন। দেখেন এমনকি বাইসেকশনে তো আপনার কমপ্লেনের সুযোগ সবচেয়ে কম, বাইসেকশনে আপনারা আগে থেকে বের করতে পারবেন যে কত ইন্টারভাল লেন্থ ধরলে সবচেয়ে সুবিধা। b - a/2n লেস দ্যান টলারেন্স হওয়া লাগবে, রাইট? তো এই অঙ্কে টলারেন্স হচ্ছে 10⁻⁻⁴। তার মানে আপনার এমন একটা, আর আপনি ধরেন আপনি 5 ইটারেশনে অঙ্ক শেষ করতে চাচ্ছেন, তাহলে 2⁵টাকে ওই পাশে নিয়ে গেলাম, ইন্টু 10⁻⁴। তো এই সংখ্যাটা কত? 32/10000। তার মানে যদি আপনি এই অঙ্কটা 5 ইটারেশনে শেষ করতে চান, তাহলে শুরুতেই আপনাকে এমন একটা ইন্টারভাল লেন্থ ধরতে হবে যেই লেন্থটা হচ্ছে এই সংখ্যার থেকে ছোট। তার মানে ডেসিমেল আপনি হচ্ছে ধরছেন 2.9 আর 3, এর থেকে আরো অনেক ন্যারো ব্র্যাকেট ধরতে হবে যদি 5 ইটারেশন শেষ করতে চান। বুঝতে পারছি?
0032, এইটা ম্যাক্স ব্র্যাকেট লেন্থ হওয়া লাগবে যদি 5 ইটারেশনে শেষ করতে চান। স্যার বাইসেকশন মেথডে এফ অফ সি এর সাইনটা দেখেও তো স্যার বলা যায় যে এ কে চেঞ্জ করতে হবে নাকি বি কে, হ্যাঁ তাহলে কি স্যার এফ অফ এ এন্ড এফ অফ বি এর যে কলাম দুইটা এটা কি আমরা স্কিপ করতে পারবো? হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, এফ অফ এ আর এফ অফ বি এর কলাম দুইটাতে নাম্বার না বসায় শুধু প্লাস বা মাইনাস সাইন বসাইতে পারেন। জি স্যার। স্যার এরপরে 2.2 তে হচ্ছে গিয়ে আহ, দুইটা ম্যাথ ছিল। আচ্ছা, এখন এগুলো হচ্ছে গিয়ে একটু এক সেকেন্ড, সরি। আগের জনের উত্তরে বলতেছি, আপনার কলাম হেডিংটা যদি আপনি দেন এফ অফ এ, তার নিচে যদি লিখে রাখেন প্লাস, তাহলে টেকনিক্যাল টার্মে ভুল। আমি বুঝতে পারতেছি আপনি কি মিন করতেছেন, কিন্তু আমি যদি বুঝেও না বুঝার ভান করতে চাই তাহলে আমি পারবো। আমি বলবো যে এফ অফ এর ভ্যালু তো প্লাস হতে পারে না, এফ অফ এর ভ্যালুটা সংখ্যা হবে। সো আপনি একদম অ্যাকিউরেট হওয়ার জন্য আপনি সাইন ফাংশন ইউজ করতে পারেন। আপনি যদি লিখেন সাইন অফ সাইন অফ এক্স বলে একটা ফাংশন আছে, চেনেন? সাইন অফ এক্স হচ্ছে +1 অথবা -1 হয়, ডিপেন্ডিং অন এক্স গ্রেটার দেন 0 নাকি এক্স লেস দেন 0। সো আপনি এখানে তখন +1 আর -1 বসায় কাজ চালায় ফেলতে পারবেন, জিনিসটা পারফেক্ট হবে। যিনি প্রশ্ন করছিলেন আমি কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। নেক্সট, যিনি প্রশ্ন শুরু করে দিছিলেন একজন, বলেন একটু। স্যার 2.2 তে 8 আর 20 নাম্বার একটু থিওরিটিক্যাল টাইপের ছিল, তো ওগুলা লাগবে কিনা ওই জন্য মানে থিওরেম ইউজ করে আচ্ছা, করা লাগবে। 2.2 এর 8 হচ্ছে ইউজ থিওরেম 2.3 টু শো দ্যাট এত হ্যাজ এ ইউনিক ফিক্স পয়েন্ট অন এত। আচ্ছা, থিওরেমটা কি সেটা একটু দেখে আসি। থিওরেম 2.3, অফকোর্স পরীক্ষায় আপনি ইউজিং থিওরেম 2.3 এমন কিছু আমি দিতে যাচ্ছি না, এমনকি যদি দেই অঙ্ক। আচ্ছা, এইটা মূলত ওই যে জি ফাংশনের ডেরিভেটিভ টেস্ট করে যে আমরা চিন্তা করি সেই জিনিসই তো। হুম, ওইটার কাছাকাছি মানেরই জিনিস। সো আমি আপনাকে কোনো থিওরেমের নাম মেনশন না করে তো এটা দিতেই পারি। অর্থাৎ আপনাকে আমি এই জিনিসটা পুরো উঠাই দিলাম, দিয়ে বললাম শো দ্যাট দিস ফাংশন হ্যাজ এ ইউনিক ফিক্স পয়েন্ট ইন এত। এটা হইতে পারে না? ওর ভ্যালু জি টেস্ট। স্যার, জি স্যার, এটা করা যাবে, কিন্তু এই যে নাম্বার অফ ইটারেশন এটা কিভাবে করব এক্ষেত্রে? use fixed point relation to find use corollary 2.5 to estimate the number of it। আচ্ছা, use corollary 2.5, তাহলে ওইটা আর আবার একটু দেখে আসি। না, এটা দরকার নেই, এই অংশ দরকার নেই। আপনি ওই রুট ফাইন্ডিং এর পার্ট পর্যন্ত করতে পারেন। মানে ক্লাসে করাইনি বা ক্লাসে করানো ম্যাটেরিয়াল দিয়েই হয়ে যায়, হয়ে মানে করা পসিবল না এমন জিনিস পরীক্ষায় আসবে না। এটা আমার ক্ষেত্রে আপনি গ্যারান্টি পেতে পারেন। এটা ছিল 8 নাম্বার, আপনি আরেকটা নাম্বার বলছেন 13 নাকি স্যার 8? 20 এর, তার 20 এরটাও তো তাহলে এখানে লাগবে না? না, 20 কেন লাগবে না? 20 তো খুবই সুন্দর অঙ্ক। দেখেন তার এখানে। বুঝি নাই এটা। আচ্ছা, তাহলে করেই দিই। এটাই প্রবলেম তাহলে। শো দ্যাট ইফ a is any positive number then the sequence defined by this for n greater than equal to converges to root a। আচ্ছা, দেখেন এই যে যে কোনো xn প্লাস ওয়ান ইকুয়ালস টু জি অফ xn, এই যে ইটারেটিভ ইকুয়েশনটা, এই মানটা এখানে বসায় যাকে পাই তাকে আবার এখানে বসায় রিপিটেডলি আমি বের করতে থাকি, তাই না? আইডিয়াটা হচ্ছে এরকম। এরকম ঠিক স্যার। যে কোনো একটা সিচুয়েশনই হোক না কেন, এটা যদি কখনো কনভার্জ করে,
তাহলে সিকোয়েন্সটা দেখতে ধরেন আপনি এক্স নট এর ভ্যালু, ধরেন আপনি এখানে এক্স, গ্রাফিক্স একটা মাঝে মাঝে একটু ঝামেলা করে, সরি এটার জন্য। তো আই আর এক্স আই, সো 0 1 চলছে। ধরেন আমি একটা স্যাম্পল জিনিস লিখতেছি যে এইভাবে প্রথমে এক্স নট আপনি ধরলেন 7, পরে আসলো 2। ধরেন আমি ইচ্ছা করে মানে কোন একভাবে ম্যানেজ করছি যে ইন্টিজারই আসতেছে, ডেসিমাল পয়েন্ট আসতেছে না, তারপর আসলো 1, তারপর আসলো -1, তারপর আসলো আরেকবার 1.5। হ্যাঁ, এভাবে অসিলেট করতে করতে একটা, যদি এটা আসলেই একটা ভ্যালুর দিকে কনভার্জ করে তাহলে জিনিসটা আলটিমেটলি এরকম কিছু একটা আসবে দেখেন। তারপর হয়তো 1.6, 1.61, 1.612, 1.6116, ঘুরে ফিরে হয়তো সে আলটিমেটলি 1.61 এর দিকে কনভার্জ করতেছে। তাহলে একদম শেষ মাথায় যদি আমি আসলেই অসীমটা ক্যালকুলেশন করতে পারতাম, যেতে 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 লাস্টের ভ্যালুগুলা অলওয়েজ 1.61, 1.61, 1.61 এরকম আসা শুরু করতো, রাইট? যদি আসলেই কনভার্জ করতো। জি স্যার। হুইচ মিনস যদি এই 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 ইটারেটিভ ইকুয়েশন ফাইনালি আসলেই কোন একটা রুটে কনভার্জ করে, তাহলে এই লোক আর এই লোকের ভ্যালু সেম হয়ে বারবার রিপিটেশন গোলক ধাঁধায় ঘুরতে থাকবে, গোল গোল ঘুরতে থাকবে। হুইচ মিনস এই বেটা যদি কনভার্জ করে তাহলে সে কততে কনভার্জ করবে, সেই নাম্বারটা যদি হয় ওয়াই, তাহলে আপনার আসবে হচ্ছে সেই ওয়াইটাকে পাওয়ার উপায় হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হাফ ওয়াই প্লাস a/2y। xn xn+1 xn+2 আরো যদি থাকতো প্রত্যেকেই একই লোক বসায় দিব, তারা সবাই সেম হয়ে যাবে কারণ কনভার্জ করে ফেলছে। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে যদি এই ইকুয়েশনটা আসলে কনভার্জ করে, সো n টেন্ডস টু ইনফিনিটি হইলে আমি ধরে নিতেছি xn টেন্ডস টু y, তখন xn-1 ও y হবে, xn ও y হবে। এখন এই ইকুয়েশন যদি একটু ক্যালকুলেশন করেন, বাই নিয়ে আসলে আসতেছে হচ্ছে হাফ ওয়াই সমান a/2y, এই 2 2 কেটে ফেলেন, আসতেছে y² সমান a। আর y² সমান a মানে y কত, ±√a। এখন এখন তার মানে দেখা যাচ্ছে যে এই ইকুয়েশনটাকে ইটারেটিভলি ইউজ করলে হয় +√a তে কনভার্জ করবে, না হলে -√a তে কনভার্জ করবে। আর ওরা প্রমাণ করতে বলছে শো দ্যাট ইফ a ইজ এনি পজিটিভ নাম্বার দেন দ্য সিকোয়েন্স ডিফাইন্ড বাই দিস কনভার্জেস টু √a whenever x not greater than 0। এইখান থেকে দেখেন এই ইকুয়েশনটা এমন একটা ইকুয়েশন, যদি আপনার একবার x0টা পজিটিভ হয় তাহলে হাফ x0ও পজিটিভ, আর এ নিজে পজিটিভ হওয়াতে a/2x0ও পজিটিভ, মাঝখানে যোগ চিহ্ন থাকাতে x1টা পজিটিভ আসবে, এবং একই লজিকে x1 ডানে বসালে x2 পজিটিভ আসবে, x2 ডানে বসালে x3 পজিটিভ আসবে। সো শুরুটা যদি আপনি একটা পজিটিভ x0 দিয়ে করেন তাহলে মাঝখানে কোথাও নেগেটিভ নাম্বার আসার কোনো চান্স নাই। তার মানে এখানে যে দুইটা পসিবল নাম্বার আছে তার মধ্যে পার্টিকুলারলি শুধু +√a তে কনভার্জ করার গ্যারান্টি আছে। প্রশ্নটা এভাবেও করা যেত যে যদি x0 <0 হয় তাহলে কোথায় কনভার্জ করবে, অ্যান্সার হবে তখন -√a তে, এবং সেটাই নাম্বার বি তে জিজ্ঞেস করছে। সো যা যা করানো হয়েছে ফিক্সড পয়েন্ট মেথডে সেই আইডিয়াটা যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা পারা যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। স্যার এটা আরেকবার স্যার। এটা আরেকবার কোন অংশটা বলেন তো, পুরাটাই নাকি? জি স্যার। এই মেইন যে ব্যাকবোন, এই প্রবলেমের ব্যাকবোন আইডিয়াটা হচ্ছে যদি আসলেই এই ইটারেশন ইকুয়েশনটা একটা ভ্যালুতে কনভার্জ করে, অর্থাৎ এখানে যেটা লেখা আছে সেই কথাটা, xn টেন্ডস টু ইনফিনিটি হইলে যদি xn টেন্ডস টু একটা নাম্বার y হয়, তাহলে ইনফিনিটির কাছে যখন n যাচ্ছে তখন xn+1 xn+2 xn-1 সবার ভ্যালু y আসবে। অর্থাৎ ইটারেটিভলি 1.61 এখানে বসাবেন, উত্তরে 1.61 আসবে, আবার 1.61 বসাবেন, আবার 1.6। এই 1.61টা আমার একটা বানোয়াট এক্সাম্পল, বাট বুঝে নিয়েন। সো এই ইকুয়েশনটা বারবার গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকবে, 1.61 বসাবেন, 1.61ই আসবে, এরকম এই কনসেপ্টটা ব্যবহার করে আমি এখানে xn আর xn-1 দুইটাতেই y বসাই দিছি, y বসায় সলভ করে দুইটা ভ্যালু পাইছি, √a আর -√a। এই পর্যন্ত কি ক্লিয়ার?
জি স্যার। আর পরের আইডিয়াটা খুব সিম্পল। এক্স নট যদি পজিটিভ হয়, এখানে রাইট হ্যান্ড সাইডে এক্স নট বসাই দিলে এই এক্সপ্রেশনটা নেগেটিভ হওয়ার মতো কোনো এলিমেন্ট এখানে নাই। তার মানে এক্স ওয়ানটাও পজিটিভ হবে। এক্স নট যদি পজিটিভ হয়, পরের এক্স ওয়ানটাও পজিটিভ হবে। এবং ইন্ডাকটিভলি একই আইডিয়া ইউজ করে আপনি বলতে পারেন এক্স ওয়ান যেহেতু পজিটিভ, এক্স টু ও পজিটিভ হবে, এক্স টু যদি পজিটিভ, এক্স থ্রি ও পজিটিভ হবে। সো শুরুর এক্স নটটা যদি পজিটিভ হয়, মাঝখানের কোনো এক্স আই নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। তার মানে কনভার্জ আসলে দুইটা জায়গায় করার মতো ছিল, তার মধ্যে এইখানে কনভার্জ করবে না, এইখানে করবে। আর যদি এক্স নটটা নেগেটিভ দিয়ে স্টার্ট করেন, তাহলে একই যুক্তি অ্যাপ্লাই করে দেখবেন যে এক্স ওয়ানটা নেগেটিভই হবে বারবার। এক্স ওয়ান নেগেটিভ বলে এক্স টু ও নেগেটিভ হবে, হুইচ মিনস তখন মাইনাস রুট এতে কনভার্জ করবে। সো বি নাম্বারের অ্যান্সার হচ্ছে মাইনাস রুট এতে কনভার্জ করবে। এখন কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আচ্ছা, দেখেন এই দুইটা রুটে কনভার্জের ব্যাপারটা যে এই অঙ্ক বাদ দেন, এমনি ইন জেনারেল আপনাদের বুঝতে পারার কথা। ধরা যাক এটা ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন। এখন ধরা যাক এরকম একটা জি অফ এক্স, জি অফ এক্স অন্য কালারে একটা একটু সুবিধা হয়। ধরা যাক এইরকম দেখতে একটা জি অফ এক্স আপনার হাতে আছে। সো আপনি এই রুটেও কনভার্জ করতে পারেন, এই রুটেও কনভার্জ করতে পারেন। মেবি কোন একটা বাউন্ডারি আছে যার ডানের ভ্যালু দিয়ে স্টার্ট করলে এইটাতে কনভার্জ করবে, বায়ের ভ্যালু দিয়ে স্টার্ট করলে হয়তো এটাতে কনভার্জ করবে। এটা ইন জেনারেল যে কোনো সিচুয়েশনে, কারণ একটা ইকুয়েশনের রুট তো একটাই হয় না, মাল্টিপল হতে পারে। সো ওর ক্লোজেস্ট রুটটাতে কনভার্জ করবে। ফিক্স পয়েন্টের আইডিয়াটাই এটা, যদি কনভার্জ করে। তাহলে এখানেও সেই ঘটনাটাই ঘটছে, জাস্ট ওই এখানে মান বসায় লজিক দিয়ে আমি যুক্তি দিয়ে বের করে ফেলতে পারতেছি যে কোন রিজিয়নের জন্য কোন রুটটাতে কনভার্জ করতেছে। দ্যাটস ইট। নেক্সট। স্যার ওই যে পলিনোমিয়াল দিয়ে ইন্টারপোলেশনের পার্টটাতে ফর এক্সাম্পল 3.3 তে আর কি কিছু ম্যাথ ছিল যে হচ্ছে 4টা পয়েন্ট দেওয়া, কিন্তু ডিগ্রি 1, ডিগ্রি 2, ডিগ্রি 3 এরকম পলিনোমিয়াল বের করতে বলা। তো আমি হচ্ছে পুরাটাই দিব, মানে অর্থাৎ যত হাইয়েস্ট ডিগ্রি যেটা বের করা যায় সেটাই দিব। বাট আচ্ছা, আমরা যদি বইয়ের এক্সাম্পল গুলো দেখেন তাহলে দেখবেন মানে এটা কোনো বিগ ডিল না, অর্থাৎ ওরা একটা পয়েন্ট কমায় দেয়। হ্যাঁ, মানে আপনার পয়েন্ট আছে 5টা, ডিগ্রি তার মানে 4 পর্যন্ত বের করা যাবে, আপনাকে 2 পর্যন্ত বের করতে দিচ্ছে। তার মানে আপনি টেকনিক্যালি 2টা পয়েন্ট কমায় নিচ্ছেন। সো ওই ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল বলেন আর ডিভাইডেড ডিফারেন্স পলিনোমিয়াল, যেমন ল্যাগ্রেঞ্জেই দেখাই, একটা দিয়ে দেখাই। স্যার মানে যেই পয়েন্টের জন্য করব ওই পয়েন্টের আশপাশে 2টা পয়েন্ট নিব না, বা মানে কাছাকাছি পয়েন্ট আর কি? না, ওরা ওদের নেওয়ার ধরনটা আপনি যেটা বলছেন সেটা না, ওদের নেওয়ার ধরনটা হচ্ছে ধরেন আহ, এটা দিয়ে দেখাই, এক সেকেন্ড। বইতে এরকম অঙ্ক করা আছে, আমি জাস্ট ওইসবে যাব না। এই যে যখন ওরা এখানে মেনশন করতেছে ফাইনাল যে পলিনোমিয়ালটা আপনি, আপনার n+1 সংখ্যক পয়েন্ট আছে, তার মানে আপনি সর্বোচ্চ n ডিগ্রি পলিনোমিয়াল বের করতে পারেন। কিন্তু ও যেটা করতেছে যে, এক সেকেন্ড সরি, বেশি তো হয়ে গেল, হয়ে গেল, এক সেকেন্ড আমি একটু খুঁজে বের করি জায়গাটা।
আচ্ছা, আমি এক্স্যাক্টলি বইতে এখন আমি দেখছিলাম এটা এক্সিস্ট করে, এখন খুঁজে পাচ্ছি না, বাট আইডিয়াটা হচ্ছে ধরেন আমি মুখে বলে দিই যে যেমন নর্মালি আপনি যদি সবগুলা পয়েন্ট ইউজ করেন এক্স নট থেকে একদম পুরো এক্স এন পর্যন্ত, শুধু মাঝখানে কে তমটাকে এখানে মাঝখানে এই জায়গাটায় বাদ দিয়েছেন, আশা করি কার্সর দেখতে পাচ্ছেন, ওইটা নাম ওরা এইভাবে কমা দিয়ে এভাবে লিখতেছে, রাইট? এখন মনে করেন আপনার ডিগ্রি এন পলিনোমিয়াল চাচ্ছে না, ডিগ্রি এন মাইনাস টু পলিনোমিয়াল চাচ্ছে, সো লাস্ট যদি যেই পয়েন্টে আপনার অ্যাপ্রক্সিমেশনটা বের করতে বলছে সেই পয়েন্টটা যদি শুরুর দিকের ক্লোজার হয়, আপনি শেষ থেকে দুইটা পয়েন্ট বাদ দিয়ে দেন। আইডিয়াটা হচ্ছে এটা, আপনার যদি শেষের দিকে পয়েন্ট হয় প্রথম দিকে দুটো পয়েন্ট বাদ দিয়ে দেন। বাট এটা খুবই ইনএফিশিয়েন্ট একটা অ্যাপ্রোচ, গিভেন দ্যাট আমাদের যতগুলো পয়েন্ট আছে আমরা তো ইউজ করতে চাবো, তাই না? আমি কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। ওকে, নেক্সট। আচ্ছা, ধরেন এই যে এই অঙ্কটার মতো একটা অঙ্ক, মানে সবসময় নেসেসারি না যে একদম সলিড ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটাই বের করতে দিলাম। 9 নাম্বারটা কি দেয়া ছিল না আপনাদের এক্সারসাইজ লিস্টে? ইয়েস স্যার। হ্যাঁ। তো এইরকম একটু ঘুরানো অঙ্ক তো হইতে পারে, তাই না? মানে চিন্তা করে করে ফেলতে পারবেন তো? এখানে এই পয়েন্টটা আননোন, এন্ড p3x বের করে পাওয়া গেছে হচ্ছে এক্স কিউবের কোএফিসিয়েন্ট 6। এক্স কিউবের কোএফিসিয়েন্ট কত হওয়া লাগে, সেখানে একটা ওয়াই এর টার্ম থেকে যাবে, ইকুয়েশন সলভ করে ওয়াই পাবে। মানে পলিনোমিয়ালটার এক্সপ্রেশন জানা থাকলে এটা পারার মতো আর কি। যদি এখানে পয়েন্ট আছে, যেমন এই অঙ্কটা নিয়ে একটু চিন্তা করি, এখানে পয়েন্ট আছে হচ্ছে চারটা, রাইট? তো চারটা পয়েন্ট থেকে আমি সর্বোচ্চ কিউবিক পলিনোমিয়াল পাবো, ওরা কিউবিক পলিনোমিয়ালের কথাই মিন করছে। এখন ধরেন যে কোনো একটা সিচুয়েশন বলি, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, ধরেন থ্রিটাকে বাদ দিছি, তাহলে নিচে আসবে হচ্ছে আহ এক্স থ্রি মাইনাস এক্স নট, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এক্স থ্রি মাইনাস এক্স টু, ইন্টু এখানে আমার আসবে হচ্ছে বাদ দিছি এক্স থ্রি কে, তার মানে ওয়াই থ্রিটা আসবে। এইরকম আরো কয়েকটা টার্ম থাকবে, রাইট? এটা ওয়ান অফ দ্য টার্মস। দেখেন এখানে এক্স কিউব পাওয়ার জন্য মানে আমি কেন এটা হাত দিলাম, এটা একটা জিনিস একটু বোঝানোর জন্য, সেটা হচ্ছে পুরা পলিনোমিয়ালটা এরকম এরকম টার্ম থাকবে কয়টা? চারটা। এই আমি চারটা পসিবল টার্মের মধ্যে একটা পসিবল টার্ম লিখছি, প্লাস প্লাস দিয়ে এরকম চারটা বিদঘুরে টার্ম থাকবে। এদের সবাইকে গুণ টুন করে, হ্যাঁ, সিম্পলিফাই করাটা জরুরি না, কারণ আমার তো দরকার শুধু এক্স কিউব। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, এক্স এর কোএফিসিয়েন্ট কত বের করে লাভ কি যদি আমার দরকার না থাকে? So, আমি এক্স কিউবের কোএফিসিয়েন্ট যদি এই বক্স থেকে খুঁজি কত আসবে? উত্তর হচ্ছে কেবলমাত্র এই তিনটা টার্মের এই এক্স আর এই এক্স যখন মাল্টিপ্লাই করব, এই তিনটা এক্স এর মাল্টিপ্লিকেশন এক্স কিউব হয়, তাহলে উপরে এখানে কোএফিসিয়েন্ট এক্স কিউবের আসলে ওয়ান। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট একটু কমপ্লিকেটেড হবে, যেমন এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হবে হচ্ছে এক্স নট প্লাস, মানে নেগেটিভ অফ এক্স নট প্লাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এক্স টু প্লাস এক্স নট। আপনি একটু মাল্টিপ্লাই করে যদি চিন্তা করেন দেখবেন। বাট আমার এক্স কিউবটা সহজ, সো উপরে ওয়ান আসতেছে আর নিচে হচ্ছে একটা সলিড এরকম একটা নাম্বার থাকতেছে, আর এখানে ওয়াই থ্রি একটা নাম্বার। তার মানে এখান থেকে এক্স কিউবের কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়াই থ্রি বাই এক্স থ্রি মাইনাস এক্স নট, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এক্স থ্রি মাইনাস এক্স টু। এটা একটা টার্ম থেকে, বাকি তিনটা টার্ম থেকে এইরকম চেহারার তিনটা লোক আসবে, তাদের সবার যোগফলটা সিক্স হওয়া লাগবে। তা মান টান বসালে দেখা যাবে খালি এই ওয়াইটা বের হয়ে যাচ্ছে। সো পুরা সিম্পলিফিকেশনটা করাটা বোকামি হবে, খামাখা বেকার খাটনি। এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেন। আর হ্যাঁ, বলেন। আর এটাতে স্যার একটার ওয়াই 1 জিরো আছে, তাহলে ওইটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে তিনটা দিয়ে করা যায়, তিনটা ল্যাগ্রেঞ্জ দিয়ে করা যায় এটা।
ও আচ্ছা, উনি আবার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, একটার যেহেতু এই পয়েন্টটাই জিরো, তাহলে ওইটারটা কিছু লিখে লাভই নাই। কারণ টেকনিক্যালি স্পিকিং সিকোয়েন্সিয়ালি ধরলে এটাকে আমরা এক্স নট ওয়াই নট ধরছি। সো ওয়াই নট ওয়ালা যে টার্মটা, সেখানে উপরে ওয়াই নট জিরো হওয়াতে নিচের এগুলো এমনকি বেরও করা লাগে না, সো এমনকি চারটার ক্যালকুলেশনও লাগে না, তিনটারটা করলেই চলতেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স। স্যার আপনি একটা প্রবলেম বলছিলেন, সেটা হচ্ছে যে ওই যে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের যে পয়েন্ট গুলো দেওয়া থাকলে, মানে একটা পয়েন্ট না থাকলে আপনার আমরা ইকুয়েশন ধরে মানে কিভাবে বের করবো, এটা একটু আরেকবার যদি বলতেন। এটা কিসের কথা বলছেন, আমি না ভালো বুঝতে পারি নাই। একটু আগে যে আপনি বললেন না যে মানে একটা ডেটা সেটে একটা পয়েন্ট দেওয়া থাকলো না, আমরা ওটা মানে কিভাবে বের করব, ওটা একটা আপনি আরেকবার যদি বলতেন। ডেটা পয়েন্ট দেওয়া থাকলো না কখন বলছি, আমার এটাই তো মনে পড়তেছে না। স্যার 3.3 এরই একটা অঙ্ক স্যার। 3.3 এর একটা অঙ্ক? কোন অঙ্কটা? স্যার এটা বলে 3.2। ও রাইট রাইট। স্যার ওই যে একটু আগে যে 9 নাম্বারটা দেখালেন ওটার কথাই বলতেছে। 9 একটু আগে যেটা দেখাইলাম? স্যার এই যে এইমাত্র। এই যে এই অঙ্কটার কথা বলতেছেন? না এটা না স্যার, 3.3 এর অঙ্ক স্যার। 3.3-তে গেলাম, হ্যাঁ 3.3-তে আসলাম, এটা নাম্বার বলেন আমাকে। স্যার 9 নাম্বার বলেছিলেন, মানে থ্রি এখানে পয়েন্ট থ্রি হ্যাঁ 9 নাম্বারটা স্যার। হ্যাঁ আপনি বলছিলেন যে মানে কোনো একটা ডেটা পয়েন্ট যদি না দেওয়া না থাকে তখন আমরা এর ক্ষেত্রে কি করতে পারি। এখানে তো মানে কোন ডেটা পয়েন্টটা নাই, এখানে ডেটা পয়েন্ট নাই বলতে কি মিন করতেছেন এটা বুঝি নাই। আপনি বলছিলেন যে কোনো কারণে একটা মানে ওয়াই এর একটা ভ্যালু না দেওয়া থাকলো, তখন সেক্ষেত্রে আমরা মানে কি প্রসিডিউর বা এটা একটু যদি একবার বলতাম। স্যার ওই যে এফ অফ এক্স এর কয়েকটা ভ্যালু মিসিং থাকে এরকম একটা মানে টাইপের একটা অঙ্ক একটা আছে। ভ্যালু মিসিং থাকলে যেটা। হ্যাঁ জি স্যার, ওইটা বের করার প্রবলেম আছে স্যার কোথাও জানেন। একটু ওই ওই প্রবলেমটা ওই- বললে ভালো, যদি বলেন এক্সাক্ট প্রবলেমটা দিলে ভালো হয়, আমি সিচুয়েশনটা বুঝতেছি না। তার মানে স্যার আপনি বলছিলেন যে মানে কোশ্চেন যদি পরীক্ষায় মানে ঘুরে আসে এরকম, মানে একটু যদি মানে টেকনিক্যাল ইয়ে করে যদি আসে, সাপোজ একটা পয়েন্ট যদি দেওয়া না থাকে, মানে এফএক্স এর একটা ভ্যালু যদি না দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আপনি আপনি একটা এটা তো ওই প্রসিডিউর যে বলছেন। একটু আগের যে 9 নাম্বারটা একজন যে বললো যে ওইটার কথাই তো হচ্ছে, ওইটাই তো এরকম একটা প্রবলেম ছিল, যেটা নিয়ে মাত্র কথা শেষ করলাম। এই যে ও এইটাই তো, এই যে যেটা কাইন্ড অফ অলমোস্ট সলভ করে দিছি, যেটা যে এই যে একটা পয়েন্ট মিসিং, এই যে দেখেন ও 0.5, এখন বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কমিউনিকেট ছিল। ওকে। হ্যাঁ বুঝতে পারছি। অনেক বেশি স্ট্রেস ফিল করেন না, হ্যাঁ আপনারা, প্রশ্ন কঠিন হবে না, জিনিসগুলোর কনসেপ্টগুলো যদি বুঝে ফেলেন, আশা করি দুইটা জিনিস ফেস করবে না, প্রশ্ন কঠিন লাগবে না আশা করি, এবং টাইমের খুব বেশি প্রেশার ফিল করবেন না বলে আশা করি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? অলরাইট, তাহলে আমাদের পুরো একটা ক্লাসই হয়ে গেল নাকি? ওকে, যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে, তাহলে আমি মনে হয় মিটিংটা ক্লোজ করে লিভ নিতে পারি। আগে আমি রেকর্ড। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে স্বাগত যেটা বলতে চাচ্ছিল, হ্যাঁ, মানে স্যার এক্স এর ভ্যালুর জন্য এফ অফ এক্স এর কয়েকটা মিসিং ভ্যালু থাকবে এরকম একটা প্রবলেম আছে, কোথায় জানো? মানে স্বাগত যেটা বলছে ওইটা বোধহয় সলভ হয়েছে, আপনি মনে হয় আরেকটা কিছু গেস করতেছেন, বাট সেটাও একটা প্রবলেমই, সো সলভ করি, আপনি একটু জি স্যার। করতে পারেন, হ্যাঁ।
আপনি কি বাই চান্স আমি কি পিডিএফ ওপেন করলে আপনার সুবিধা হয়? জি স্যার, এখানে কোন 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 খুঁজে এক্সারসাইজ পাচ্ছি না 3.3? স্যার। ওই যে নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এর ওই ফরওয়ার্ড অধ্যায়ে। ব্যাকওয়ার্ডের এক্সারসাইজটা, হ্যাঁ সেটাই ওপেন করছি হ্যাঁ। আমি, দেখেন প্রথম 5টা দেখতে পাচ্ছেন, এখানে তো বোধহয় কোনোটা না। না না, নিচের দিকে বলি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন 6 থেকে 9 না না থাকলে স্যার, এগুলো না। আচ্ছা, 10 থেকে 12 দেখতে পাচ্ছেন, এগুলো তো না স্যার। ফাইন। 13 থেকে 17 দেখতে পাচ্ছেন। এই যে স্যার 17 নাম্বারটা, হ্যাঁ, 17 নম্বরে কি? তো স্যার মানে কিভাবে বের করবো এটা? For a function f, the forward divided differences are given this. Determine the missing entries in the table. চেষ্টা করি। আহ, এইটা যেটা দেয়া আছে সেখান থেকে বের করতে হবে যেটা দেয়া নাই। তো এই এই ভ্যালুটা 6 কিভাবে পেলাম? f অফ x2, এটা আসলে কে, ওর পরিচয় কি? ওর পরিচয় হচ্ছে f অফ, মানে এখানে এখানে মাঝখানে আপনি, এগুলো কিন্তু y এর ভ্যালু, এটা বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, আহ, আসলে শুরুটা রং এন্ড থেকে করছি, আমি শুরুটা করতে চাই 6 থেকে না, শুরুটা করতে চাই 10 থেকে, এই লোকটা থেকে, কারণ এটা তো ওয়াই এরই ভ্যালু। এফ অফ x1, x2, এই লোকটা অ্যাকচুয়ালি হচ্ছে এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ডিভাইডেড বাই x2 - x1। তার মানে এই 6 মাইনাস এই আননোন ডিভাইডেড বাই 0.3। So 6 minus unknown divided by 0.3. This should be the 10. তাহলে আননোনটা কত আসতেছে? 3 আসবে স্যার। 3। সো এখানে এসে পড়লো 3। এখন এই 3 আর অন্যান্য ডাটাকে ব্যবহার করতে করতে আমরা এখন বাকিগুলো এভাবে, যেমন আমরা এইটা কিভাবে বের করব? এই লোকটা দেওয়া আছে, সো এদের ডিফারেন্স ডিভাইডেড বাই 0.7, এই 50/7 হওয়ার কথা। তার মানে 10 মাইনাস আননোন বাই 0.7 শুড বি 50/7। এদেরকে ব্যবহার করে পেয়ে গেলেন এই আননোনটা, বাকি থাকে এই একজন, একে তখন কিভাবে বের করবেন? এই মাত্র এই আননোনটাকে ব্যবহার করে 3 মাইনাস আননোন ডিভাইডেড বাই 0.4 ইকুয়ালস টু এই আননোন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আবার ধরেন এই প্রশ্নটা তো একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমি আরেকটা জিনিস একটু বোঝানোর জন্য আপনাদেরকে এটা বলতেছি। আপনাদের কোর্সে এই টাইপের প্রবলেম আমি এখন এনকাউন্টার করি নাই, তাই বলাও হয়নি, সুযোগ পেয়ে গেলাম এখন বলি। সেটা হচ্ছে, অনেক সময় হয় না একটা অঙ্কে একটা জিনিস বের করতে বলে, তারপর পরে আরো একটা অ্যাডিশনাল জিনিস বের করতে বলে যেটা আগের ভ্যালুর উপর ডিপেন্ড করে। ধরেন অঙ্কের একটা পার্ট এ আর পার্ট বি, এইখানে বের করতে বলছে এক্স কত, আর পরে বের করতে বলছে ওয়াই কত, এক্স ওয়াই হোয়াট এভার ইট ইজ, অঙ্ক হোয়াট এভার ইট ইজ। আপনার এক্স বের করতে ভুল হয়েছে, উইচ মিনস ওয়াই বের করার মেথড কারেক্ট থাকলেও আপনার অ্যান্সার ভুলই আসবে। তখন মার্কিং কিভাবে করব? আপনি তো ওয়াইটা বের করার মেথড জানেন, আগের ভুলের জন্য একবার তো মার্কস কাটা হয়েছে, আপনি এ তে 0 পাইছেন সে ফর এক্সাম্পল, এক্সটা বের করতে পারেন নাই, তাহলে ওয়াই বের করার ক্ষেত্রে তখন আপনাকে আমি একই ভুলের জন্য আবার পেনাল্টি দিতে পারি না। তাহলে আমি যেটা করব, মেথড ঠিক থাকলে পরেরটার মার্কস দিয়ে দিব। এইটা ইস্যু না, ইস্যু আরেক জিনিস। ইস্যুটা হচ্ছে যে, ধরেন আপনি এক্স বের করার মেথডই জানেন না, ভুল রেজাল্টও আনতে পারেন নাই। ফর এক্সাম্পল আমি একটা অঙ্ক এখনই সাজাচ্ছি, এই 17 নাম্বার অঙ্কটাই দিলাম, দিয়ে একটা অ্যাডিশনাল প্রশ্ন বললাম, এক্স নট ইকুয়ালস টু 0-তে ফার্স্ট ডেরিভেটিভ বের করো। টেবিল দেওয়া থাকলে ফার্স্ট ডেরিভেটিভ বের করার নিয়ম আপনি জানেন, কিন্তু আপনি এই ভ্যালুগুলোই বের করতে পারলেন না। তাহলে তো ওই ভুলের ক্যারি অনের যে আপনার ক্রেডিটটা পাওয়ার কথা ছিল সেটুকুও পারতেছেন না, আপনি আগাতেই পারতেছেন না, তখন কি করবেন? আপনি এই বিষয়গুলোতে আপনার একটু স্মার্ট হবেন। আপনি পরীক্ষায় লিখবেন লিটারালি, পরীক্ষার খাতা আমাদের কমিউনিকেশন করার জিনিস, হ্যাঁ। সো আপনি লিটারালি লিখবেন যে আমি এ নাম্বারের সলিউশনটা পারলাম না, যার কারণে বি নাম্বার করতে প্রবলেম হচ্ছে, বি নাম্বার করার জন্য আমি ধরিয়া নেই
এদের ভ্যালু অমুক তমুক বলে আপনি কয়টা নাম্বার ধরেন, ধরে আপনি তার জন্য সলভ করেন। দেখেন বুঝলেন কিনা আমি কি বলছি? সো মানে এই কাজগুলা করবে, মানে আপনি আগেরটা পারেন নাই বলে পরেরটা যাতে সাফারার না হন। আর এখানে আবার আরেকটা কনসার্ন আছে, এই যে আগেরটা হয় না, অনেক সময় এরকম হয়, প্রশ্ন ধরেন আপনি প্রশ্ন তোলার সময় এটা 0.4 না তুলে 0.3 তুলছেন, বাকি সব ঠিক করছেন, তাহলে এইটার জন্য তো আপনার খুব আহামরি তেমন কোনো নাম্বার কাটা যাওয়া উচিত না। যেটা 5 মার্কের কোয়েশ্চেনে আমি আপনাকে 4.5 দিয়ে দিব, কারণ আপনার পুরাটাই ঠিক আছে, শুধু প্রশ্ন তুলতে একটু ভুল করছেন। রাইট? পার্শিয়াল মার্কিং গুলো আমরা আমি আমি অন্তত এভাবে করি। কিন্তু মনে করেন এই প্রশ্ন তুলতে ভুলের একটা মাত্রা আছে। ফর এক্সাম্পল, পরীক্ষায় ছিল এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করো, আপনি ভুলে এক্স স্কোয়ার দেখেন নাই, আপনি দেখলেন খালি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন দিচ্ছে, স্যার এত সহজ অঙ্ক দিচ্ছে, বাহ কি সুন্দর। এই কাজ করলে কিন্তু আমি আবার ওই নাম্বার দিব না। আপনি প্রশ্ন তুলতে ভুল বা আগের স্টেপে কোন একটা ভুলের কারণে যদি এমন কিছু হয় যে পরের অংশটা অরিজিনালি যা হওয়ার কথা ছিল তার থেকে অতিমাত্রায় সহজ হয়ে গেছে, তখন আবার ওই ক্যারি অনের ক্রেডিটটা আমি আপনাকে দিব না। মানে এই জিনিসগুলোর জেনারেল মার্কিং স্কিম, মানে প্রসঙ্গ আসতে পারে একটু জানাই রাখলাম। অলরাইট, আর কোনো কোয়েশ্চেন্স? আমি কিন্তু আরো 2 ঘন্টাও ক্লাস নিতে পারবো, হ্যাঁ, মানে আমার টোন থেকে ভেবেন না যে আমি বিদায় নিতে চাচ্ছি। আপনাদের প্রবলেম যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি আছি। ওকে, আসলেই মনে হয় প্রবলেম শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করতেছি আগে।